Assalamu alaikum, ladies and gentlemen. A very good evening to you all. Today, we have gathered here for a comprehensive understanding of the necessary documentation, procedures, and regulations for successfully navigating customs based on the case of Japan. Ladies and gentlemen, we have with us our resource person, Mr. Muhammad Mashiur Rahman, ACMA, Joint Commissioner, Customs House, Pangal, National Board of Revenue. I, Muhammad Qais Mahmood, Officer of ICMA, am pleased to be the host of the event. At this stage, may I request our Honorable Treasurer, Mr. Abdulmodin Patwari, FCMA, Council Member, Mr. Mohammad Maqsudur Rahman, FCMA, to kindly proceed to the dais along with the resource person. Thank you, sir. May I now request Mr. Mohammad Imam Hussain Patwari to hand over flower bouquet to our resource person. May I invite Mufti Muhammad Yamin to recite few verses from the Holy Quran. السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. ইরশাদ হচ্ছে, হে মুমিনগণ, তোমাদের ঐশ্বর্য ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণে উদাসীন না করে। যাহারা উদাসীন হইবে তাহারাই তো ক্ষতিগ্রস্ত। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমরা তাহা হইতে ব্যয় করিবে। তোমাদের কাহারও মৃত্যু আসিবার পূর্বেই, অন্যথায় মৃত্যু আসিলে সে বলিবে, হে আমার প্রতিপালক, আমাকে আরো কিছু কালের জন্য অবকাশ দিলে আমি সাদাকা দিতাম এবং সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত হইতাম। কিন্তু যখন কাহারও নির্ধারিত কাল উপস্থিত হইবে তখন আল্লাহ তাহাকে কিছুতেই অবকাশ দিবেন না। তোমরা যাহা করো আল্লাহ সে সম্বন্ধে সবিশেষ অবহিত।
Thank you, Mufti Muhammad Yamin. May I now request Mr. Muhammad Maksudur Rahman, FCMA, Vice Chairman, ICMAB Seminar and Conference Committee, to deliver a welcome address. Assalamu alaikum, respected Treasurer of ICMA, today's resource person, honorable member, Assalamu alaikum. Welcome to the session. আমাদের কন্টিনিউয়াস যে সিপিটি প্রোগ্রামটা তার একটা ইম্পর্টেন্ট পার্ট হিসেবে আমরা সবসময় আমাদের এই ডেভেলপমেন্ট প্রসেসটাকে কন্টিনিউ রাখার জন্য কন্টিনিউয়াসলি আমরা আমাদের এই সিপিটি প্রোগ্রামগুলো করে যাচ্ছি। আজকে আমাদের যে প্রোগ্রামটা সেটা হচ্ছে কাস্টমার ক্লিয়ারেন্স প্রসিডিউর। অ্যাজ এ ইম্পোর্টিং অ্যান্ড এক্সপোর্টিং কান্ট্রি খুব ইম্পর্টেন্ট একটা পার্ট কাস্টম প্রসিডিউর গুলো। স্পেশালি আমরা যারা ইম্পোর্টের সাথে বেশ জড়িত তাদেরকে আসলে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন এবং অনেক ফর্মালিটিস মেনটেন করতে হয়। সেই ক্ষেত্রে হয়তো বিং ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস প্রফেশনাল আমরা হয়তো ডিরেক্টলি এই কাজগুলো অন দ্য স্পটে করি না, বাট উই হ্যাভ টু মনিটর। আমাদের যারা সাবনেট থাকে বা আমাদের যারা সিএনএফ এবং বর্ডিং এজেন্ট যারা থাকে, ইভেন আমাদের যারা আউটসোর্স এজেন্ট থাকে, উই হ্যাভ টু মনিটর দেয়ার অ্যাক্টিভিটিস। At the same time, for the efficiency of the organization, it's a huge cost involvement area, যেখানে আমাদেরকে প্রতিনিয়ত কস্ট এফিশিয়েন্ট হওয়ার জন্য কাজ করতে হয়। সো এই কাস্টমস ক্লিয়ারেন্সটা জানা এবং প্রসিডিউরগুলো জানা এবং এই পলিসিগুলো জানা আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্টের একটা ইম্পর্টেন্ট পার্ট। সো আমি মনে করি আমাদের প্রত্যেকটা ফাইন্যান্স প্রফেশনালের আজকের এই সিপিডি প্রোগ্রামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমাদের যিনি রিসোর্স পার্সন আছেন আমরা সবাই চিনি, তাই না? আমরা একদিকে গর্বিত উনি এনবিআর এর একজন জয়েন্ট কমিশনার, বর্তমানে উনি পানগাঁও কাস্টমসে আছেন। অন্যদিকে উনি আমাদের মেম্বার এবং উনি আমাদের ডিবিসির কাউন্সিলর। সো অনেকগুলো ফ্যাক্টর যেটা ওনাকে আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রেখেছে, আমাদের ইনস্টিটিউটের সাথে প্লাস আমাদের আত্মিক বন্ধনের সাথে। এবং আমি যেটা জানি আজকে আমরা যে প্রোগ্রামটা নিয়ে যাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে এর থেকে বেশি আমরা ওনাকে চিনি অ্যাজ এ ভ্যাট এক্সপার্ট হিসাবে। ওনার লিখিত বই আমাদের অনেক স্টুডেন্ট, অনেক মেম্বাররা, অনেকের টেবিলে শোভা পাচ্ছে। সো দিস ইজ এ প্রাউড মোমেন্ট ফর আস যে এরকম একজন রিসোর্স পার্সন আমাদের ইনস্টিটিউটের মেম্বার। সো লেটস হ্যাভ এ বিগ হ্যান্ড ফর আওয়ার রিসোর্স পার্সন ফর দ্য প্রোগ্রাম। ইতিপূর্বে উনি আমাদের অনেকগুলো সিপিডি প্রোগ্রাম করেছেন, অ্যাট দ্য সেম টাইম মেম্বারদের এবং স্টুডেন্টদের জন্য অনেকগুলো ট্রেনিং প্রোগ্রাম করেছেন, যেখানে মোস্টলি ভ্যাট এবং ট্যাক্স এই জায়গাগুলোতে কাজ করেছেন। আজকে উনি আমাদেরকে কাস্টম ক্লিয়ারেন্সের উপরে অনেক দিক নির্দেশনা দিবেন, অনেক ধরনের হিডেন এজেন্ডা যেগুলো আমরা জানি না সেই সম্পর্কে উনি আমাদেরকে বলবেন। আমরা যেটা জানি সবগুলো ট্রেনিং প্রোগ্রামে আমরা অনেক সময় দেখি যে আমাদের যে লার্নিং কার্ভটা মোস্টলি ডিপেন্ড অন দ্য জব। অর্থাৎ আমাদের লার্নিং এর মোর দেন 70%, দিস ইজ দ্য রিসার্চ রেজাল্ট, এটা আমার কথা না, মোর দেন 70% আমরা যেটা গেইন করি সেটা অন দ্য জব। তো যেটা হচ্ছে যে হয়তো আমাদের এই সিপিডি প্রোগ্রামে এই ধরনের টপিকস এর উপরে অনেক ধরনের একাডেমিক আছে, একাডেমিশিয়ান আছে যারা হয়তো এখানে কথা বলবেন, অনেক কিছু বলবেন, বাট ওইটার সাথে হয়তো প্র্যাকটিক্যাল যে চ্যালেঞ্জটা সেটার অনেক গ্যাপ থাকবে। সো আই হোপ আমাদের আজকে যিনি রিসোর্স পার্সন উনি অন দ্য জব প্রতিনিয়ত উনি কাজটা করছেন, একদিকে রিভিউয়ার হিসেবে কাজ করছেন, অন্যদিকে আমাদের জন্য লার্নিং কার্ভ হিসেবে উনি আজকে রিসোর্স পার্সন হিসেবে আমাদের এখানে আসছেন। সো আই থিঙ্ক দিস টপিকস উইল বি ভেরি ভেরি মাচ হেল্পফুল ফর আস ফর আওয়ার লার্নিং। আরেকটা জিনিস আমরা গত কিছুদিন ধরে লক্ষ্য করেছি যে আমাদের অনেক মেম্বাররা ডিবিসি হোক, ন্যাশনাল কাউন্সিলে হোক, বিভিন্ন টপিকস এর উপরে রিসোর্স পার্সন হিসেবে কাজ করছেন, অনেকগুলো ট্রেনিং প্রোগ্রামে রিসোর্স পার্সন হিসেবে ট্রেনিং দিচ্ছেন। ইটস ভেরি গুড, এটা আমাদের আসলে গর্ব করার মতো একটা ব্যাপার
সো ন্যাশনাল কাউন্সিলের পক্ষ থেকে আমি আমাদের সেই সব মেম্বারদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আমরা যে যে এরিয়াতে এক্সপার্টিস বা যে এরিয়াতে আমাদের ভালো দখল থাকবে, ডেফিনেটলি আমরা সবসময় চেষ্টা করব আমাদের সব মেম্বারদের মধ্যে যেন আমরা সেই জিনিসটা আহ, ইয়ে করতে পারি, ট্রান্সফর্ম করতে পারি। নলেজ অ্যাকচুয়ালি, নলেজ এটা তখনই নলেজ যখন আমরা এটাকে অন্যের মধ্যে ট্রান্সফর্ম করতে পারবো। উইদাউট ট্রান্সফরমেশন নলেজ ইজ অ্যাকচুয়ালি ইউজলেস। সো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, আমাদের অলরেডি অনেক দেরি হয়ে গেছে। সো লেটস স্টার্ট দ্য সেশন। আমি এগেইন আমাদের সেশন রিসোর্স পার্সনকে ধন্যবাদ জানাচ্ছি ফর গিভ আস হিজ ভ্যালুয়েবল টাইম অ্যান্ড এফোর্ট। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার মশিউর রহমান। থ্যাংক ইউ ভেরি মাচ all the members for joining us. Thank you very much. Assalamu alaikum. Thank you, sir, for sharing the objective of today's program. Ladies and gentlemen, now is the time to hear, learn, and enrich ourselves with the wisdom of our resource person, Mr. Muhammad Moshiur Rahman, ACMA, Joint Commissioner, Customs House, Pangau, National Board of Revenue. To you, sir. এটা ছাড়া আরেকটা ডকুমেন্টস পাঠাবো, এই মাত্র একটা ডকুমেন্টস ডাউনলোড করে এখানে পাঠিয়ে এখানে জাস্ট দিয়ে দেবেন, ইন্টারভিউ দিয়ে দিবেন। করে দেবো মাঝখানে মাঝখানে আমার তো Before I start the presentation, am I clear to you? I think I don't need microphone or anything because my voice is very common. জুমের ওরা পাবে না, ঠিক আছে, আচ্ছা স্টার্ট করেছি আমার একটা স্লাইড দিয়ে। আপনারা কি কখনো এটা নোটিস করেছিলেন আগে কখনো? আমরা জাপান এন্ড বাংলাদেশ এই দুইটার ফ্ল্যাগের মধ্যে যতটুকু সিমিলারিটিস আছে তেমনি ভাবে এদের কাস্টমস ক্লিয়ারেন্স এবং বিহেভিয়ারাল প্যাটার্নে ঠিক অপোজিশন আছে। জাপান আমাদের খুবই বন্ধুপ্রতিম একটা দেশ। আমরা আসলে আমি একটু ব্যাকগ্রাউন্ড না বললে আপনারা কোরিলেট করতে পারবেন না আসলে আজকে এই স্টাডি প্রোগ্রামের বিষয়বস্তুটা। আমি লাস্ট মান্থে এডিবির অর্থায়নে আমাদের একটা প্রোগ্রাম চলছে, সেই অর্থায়নের ওই প্রোগ্রামে এনবিআর এর একজন প্রতিনিধি হিসাবে জাপানে একটা ভিজিটে যাই, অলমোস্ট 1 উইক প্লাস। তো সেখানে আমাদের উদ্দেশ্যটা হচ্ছিল বাংলাদেশ কাস্টমসের সেন্ট্রাল কেমিক্যাল ল্যাবরেটরি করা। আপনারা যারা কাস্টমস ক্লিয়ারিং প্রসিডিউরের সাথে এখন অর্গানাইজেশনের সামহাউ রিলেটেড আছেন, আপনারা জানেন যে আমাদের দেশে কাস্টমস ক্লিয়ারিং প্রসিডিউরে ওয়ান অফ দ্য বিগেস্ট হ্যাসেল সাউন্ডটা যদি একটু সামনে আসতেন তাহলে আমিও আপনাকে আর একটু ক্লিয়ারলি দেখতে পারতাম আর সাউন্ডটাও ক্লিয়ারলি পেতেন। থাকলে থাকলে হলো।
ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ইজি তো, এখন একটু আস্তে কথা বললেও শোনা যাচ্ছে। মনোরূপা থ্যাঙ্কস। মনোরূপা বলাতে মনে হয় আমার ইজি হলো। আমার একটু আগে মনে হচ্ছিল যে এই টোনে একটানা অনেকক্ষণ কথা বলা যাবে না। এখন ইজি মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, কাস্টমসের আমাদের এই সেন্ট্রাল ল্যাবরেটরি না থাকাতে আমাদেরকে বাংলাদেশে কি করতে হয়, যে কোনো একটা ডিসপিউট হলে আমাদের এই কেমিক্যাল টেস্টের জন্য কি করতে হয়, বাইরে পাঠাতে হয়। তো স্যাম্পলিং তোলা, বাইরে পাঠানো, সেটা নিয়ে আবার নিজেদের ভিতরে একটা মানে একটা মুখোমুখি অবস্থান হয় যে এইটা অনেক সময় ইম্পোর্টার মানতে চাচ্ছে না। ইম্পোর্টার বলে আমি জানি যে আমি কি পাঠিয়েছি। তো আমরা যেহেতু এইটাকে ক্লিয়ার করার জন্য বাংলাদেশে একটা ডাব্লিউসিও অ্যাক্রেডিটেড একটা সেন্ট্রাল কেমিক্যাল ল্যাবরেটরি করবে। এই কেমিক্যাল ল্যাবরেটরিটা করা হবে এডিবির অর্থায়নে। তো এরকম সেন্ট্রাল ল্যাবরেটরি কোথায় আছে সেটা দেখানোর জন্য আমাদেরকে জাপানে নিয়ে যাওয়া হয়, এবং জাপানের সেন্ট্রাল কেমিক্যাল ল্যাবরেটরিটাতে আমরা বেসিক্যালি প্রায় 3 দিন ধরে সেখানে ওদের কেমিক্যাল ল্যাবরেটরি প্রসিডিউর গুলো দেখেছি, নাম্বার ওয়ান। নাম্বার টু, বিফোর দ্যাট আমাদেরকে প্রসেস গুলো দেখানোর জন্য Yokohama Custom House is one of the oldest custom house in the history of world actually. ওয়ার্ল্ডের যতগুলো প্রায় ওই কাস্টম হাউসের বয়স অলমোস্ট 150 ইয়ার্স, 150 বছর পুরনো। জাপানের কাস্টম সম্পর্কে বলতে গেলে জাপানের কালচার অ্যাজ ওয়েল অ্যাজ জাপানের কাস্টমসের কিছু হিস্ট্রি বলতে হবে, তাহলে আপনারা কোরিলেট করতে পারবেন ভেরি ইজিলি। জাপান ইজ এ ভেরি Japan was a very closed economy and closed country actually. আপনারা জানেন যে পৃথিবীর আসলে ইনভেনশন গুলো অথবা মানুষের আন্তর্জাতিকভাবে এই যে মুভমেন্ট গুলো, এগুলো আসলে গত প্রায় 400 বছর ধরেই শুরু হয়েছে, বিশেষ করে বেসড অন দা বিজনেস, বাণিজ্যের জন্য। যেমন আমাদের দেশেই আমরা যখন ইংরেজ, ডাচ, ওলন্দাজ যারাই এসেছিলেন, কেন এসেছিলেন আসলে? বিকজ অফ বিজনেস। কিন্তু এই বিজনেসের পরবর্তীতে এর আগে যেটা হয়, এই এক্সপ্লোরেশনটা পৃথিবীতে হয় অনেকটা ধর্মীয় কারণে। যখনই কোনো নতুন ধরনের সভ্যতা অথবা নতুন ধরনের ধর্ম এসেছে, ধর্ম প্রচারের জন্য মানুষজন কি করতো, মুভ করতো। পরে এটা হয়েছে বিজনেসের জন্য মুভ করেছে। কিন্তু জাপান এমন একটা দেশ, জাপান ছিল খুবই ক্লোজ, এবং এইখানে দেখা গিয়েছে যে আমাদের কোনো একটা রেড ফোর্ট দেখিয়েছে। এই রেড ফোর্টটা বিখ্যাত ছিল এই কারণে, 1860-তে, যে বছর সম্ভবত আমাদের দেশেও সিপাহী বিদ্রোহ হয়, ওই সময় ইংলিশ একটা শিপ যখন জাপানের ইয়োকোহামা বন্দরে অবতরণের জন্য চেষ্টা করেছিল, রেড ফোর্ট থেকে গুলি করে পুরো জাহাজটাকে ডুবিয়ে দেওয়া হয়েছে। কেন আসলে? এই কারণে আপনারা জাপানিজ কিছু একটা ওয়েব সিরিজ এখন চলছে, মানে সামুরাই রিলেটেড, সেটা হচ্ছিল জাপান বেসিক্যালি হচ্ছে শাসিত ছিল এম্পায়ারের আন্ডারে, এবং যেটার আন্ডারে অনেকগুলো প্রভিন্স ছিল, এবং এই প্রভিন্স গুলোর ভিতরে এদের কালচার গুলো এমন, মানে এম্পায়ার ছিল এতটাই ক্ষমতাশীল যে সাধারণ মানুষ এদেরকে কখনো দেখতো না, এবং এরা এই কালচার যেন কোনোভাবে অন্য কালচারের সাথে ব্লেন্ড না করে, তাদের এগ্রিকালচার অথবা ফুড হ্যাবিট যেন অন্য কোনো কিছুর সাথে ব্লেন্ড না করে, সেজন্য তারা আসলে খুবই ক্লোজড একটা ইকোনমি ছিল আনটিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত। এর আগ পর্যন্ত জাপান তাহলে কাদের সাথে ট্রেড করত? ভেরি লিমিটেড ট্রেড ওয়াজ ওপেন অনলি উইথ দ্য চায়না। শুধুমাত্র চায়নার সাথে কিছু ট্রেড ওদের ওপেন ছিল। এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরের থেকে জাপান আসলে যেটা হয়, যে জাপানের এই যেটা এম্পায়ার সিস্টেমটা, এইটার থেকে তারা কিছুটা ওই ব্রিটিশ সিস্টেমের ভিতরে আস্তে আস্তে এন্টার করে, যেখানে রাজা থাকবেন হচ্ছে অনেকটাই অলংকারের একটা বিষয়, আর দেশের সাধারণ মানুষের যে নির্বাহী কার্যক্রমগুলো সেটা অনেকটা একটা সরকারের মাধ্যমে পরিচালিত হবে। ক্লিয়ার? এটা কিন্তু পৃথিবীতে অনেক জায়গায় আছে। আপনারা যদি ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রিগুলোতে দেখেন, সেখানে কিন্তু রাজাও আছে অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইম মিনিস্টারও আছে।
তো দুটার কাজ কিন্তু যদি বলি যে ওই অনেকটা ইংল্যান্ডের মতো, যদি ইংল্যান্ডের রাজা রানীরা আমি মনে করি এখনো পৃথিবীর অন্যান্য রাজাদের তুলনায় অনেক বেশি পরিমাণে ক্ষমতাশীল, এই কারণে যে এই সাংবিধানিক ভাবে অনেকগুলো বিষয়ে প্রেসিডেন্ট যেহেতু নাই সেখানে ইংল্যান্ডে, একদম পিওর এটাকে বলে যে মিনিস্ট্রিয়াল মানে মডেল। দ্যাটস ওয়াই সেখানে দেখবেন যে যে কোনো ইলেকশন হলো আমাদের সাধারণত সরকার গঠনের জন্য কে আহ্বান জানায়? প্রেসিডেন্ট। আর ইংল্যান্ডের যে কয়েকদিন আগে নির্বাচন হলো, এটা কে জানিয়েছে? তৃতীয় চার্লস রাজা, উনি বলেছেন যে নতুন লেবার পার্টিকে বলছেন আপনারা সরকার গঠন করেন। তো জাপানে যে কথাগুলো বলছিলাম, এরপর থেকে তাদের ট্রেডটা ওপেন হওয়া শুরু করে। এখন ট্রেড ওপেনের ক্ষেত্রে জাপানের ভিউ, বাংলাদেশের ভিউ অথবা পৃথিবীর অন্য কোনো দেশের ভিউ, এটা ডিপেন্ড করে আসলে সেই দেশের ইকোনমিক কন্ডিশনটা কেমন সেটার উপরে ডিপেন্ড করে। যেমন আমরা যখন জাপানে গেলাম, আমাদের এয়ারপোর্টে মাই ব্যাগেজ ওয়াজ সার্চড বাই দ্য ডগ স্কোয়াড অলমোস্ট 2-3 টাইমস। তো যেটা হচ্ছে, ওরা হচ্ছে ম্যাক্সিমাম প্রায়োরিটি কয়েকটা জিনিস শুরু করে দেয়। যেমন নাম্বার ওয়ান, ফার্স্ট ওয়ান, জাপানে কোনো ধরনের এগ্রিকালচারাল প্ল্যান্ট এগুলো আনা নিষেধ। যদি নিয়ে এসে থাকেন কাস্টমসে, এটা হচ্ছে হলো ফার্স্ট প্রায়োরিটি, আপনাকে এটা ডিক্লেয়ার করতে হবে। ওদের কোয়ারেন্টাইন অথবা এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট সেটা পরিপূর্ণভাবে আগে যাচাই বাছাই করবে। যদি মনে করে সেফ, তারপরে আপনাকে দিবে। আদারওয়াইজ আপনাকে এটা আপনার হাতে মানে জীবন্ত কোনো প্ল্যান্ট আপনাকে দিবে না। কোনো গাছ যদি নিয়ে আসেন, কোনো সিড নিয়ে আসেন, আপনাকে কাস্টমস এয়ারপোর্ট থেকেই নিতে দিবে না। তো আমাদের দেশের পার্সপেক্টিভে আমরা কি এই সিটকে এত গুরুত্ব, বরং বাঙালি তো মনে করেন, আমার যেটা মনে হয় যে আমাদের বিদেশে যাওয়ার সময় কোরবানি ঈদের পরে একটু ড্রাই মানে মিট না দিলে মনে হয় সবারই একটু ইচ্ছা যে আমেরিকা যাওয়ার সময় একটু ড্রাই মিট নিয়ে যায়। তো আমাদের আর ওদের কালচারাল ডিফারেন্সটা এখানে যে ওরা ওদের ওন কালচারটাকে খুবই নার্সিং করে এবং এটাকে ওই পর্যায়ে রাখার চেষ্টা করে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে মেইন অবজেক্টিভসটা আমাদের মতো আন্ডার ডেভেলপ কান্ট্রিতে এটা থাকে হচ্ছে রেভিনিউ কালেকশনের দিকে, আর তাদের থাকে হচ্ছে হলো এনটিএ স্মাগলিং, অর্থাৎ হচ্ছে ইলিসিট কোনো ড্রাগস অথবা অন্য কিছু ঢুকছে কিনা। আর অ্যাজ ওয়েল এস তারা যে বিষয়গুলোকে ফোকাস করতে, তাদের কালচার এবং এগ্রিকালচারকে ওরা হাইস্ট প্রায়োরিটি দেয়। এইটাকে প্রোটেক্ট করার জন্য তারা তাদের কাস্টমসে ওই ডিজাইনিং অথবা ওইখানের প্রায়োরিটি গুলো সেট করা আছে ওইভাবে। আমি এই প্রেজেন্টেশনটা বানানোর সময় আমার মনে হয়েছে যে আসলে টু হোম আই এম গোয়িং টু ডেলিভার দিস প্রেজেন্টেশন, টু মাই আইসিএমই ব্রাদার্স এন্ড সিস্টার্স। এন্ড তাদের যদি যে কোনো জায়গায় এখানে যদি এনহ্যান্সমেন্ট দরকার হয়, তাহলে যে কোনো জায়গাতে তাদেরকে আগে জিজ্ঞাসা করে বাংলাদেশের কাস্টমস ক্লিয়ার অথবা এনবিআর সম্পর্কে আসলে কতটা। কারণ আমি জাপান সম্পর্কে অনেক কিছু জানি না। It is very unlikely that in any interview board or anywhere anybody is going to ask you about Japan customs rather than Bangladesh customs. Is it true or no? Very much true, I think. So আমি বাংলাদেশ কাস্টমস সম্পর্কে একটু ওভারভিউ দিব, এটার পরে এটার সাথে কম্পেয়ার করে জাপানে কোন কোন জায়গাগুলো চেঞ্জ আছে সেটা বুঝাবো। সাবজেক্ট ম্যাটার, ফরগেট অ্যাবাউট দ্য সাবজেক্ট ম্যাটার্স। এটা হলে যেটা হবে, আমাদের একটা এক্সপ্লোরেশন হবে, জানা হবে কিছু জিনিস, অ্যাজ ওয়েল এস যেটা ফিউচারে আই ক্যান ক্যারি ফরওয়ার্ড উইথ মি, তাই না? আমরা বাংলাদেশ কাস্টমসে আমরা যদি বাংলাদেশের একটা ওভারভিউ বলি, আপনার বাংলাদেশের জিডিপি সাইজ সম্পর্কে কয়জনে বলতে পারবেন? ধরেন হঠাৎ করে জিজ্ঞাসা করলে, দিস আর দ্য ভেরি বেসিক ইনফরমেশন। আমার মনে হয় এই প্রেজেন্টেশনটা করার আগে আমি নিজে অবাক হয়েছি, আমার তো আসলে খেয়াল ছিল না। কারণ একটা পর্যায়ে এখন যতক্ষণ পর্যন্ত বিসিএস এর পিএলই অথবা ওই ইন্টারভিউ বোর্ড ফেস করার মতো পরিস্থিতি না থাকে, তখন আমরা এই জেনারেল নলেজ গুলো কিন্তু আস্তে আস্তে ভুলা শুরু করি। বাট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কি, এই জিনিসগুলোই কিন্তু সামহাও আপনাকে একটা দেখেন কেন জিডিপি সাইজটা মানে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে কোনো দেশের সম্পর্কে কথা বলার সময় আসলে দেশের ইকোনমিক সাইজটা কতটুকু, সেটা যদি আগে আমি বুঝতে পারি, তাহলে হচ্ছে কি এটার সাথে অনেকগুলো কোরিলেট করে আমি বুঝতে পারবো এটা ডিজাইনিং কেমন হবে।
মানুষের সাথে ফাইট করার সময় তো সে কি লম্বা খাটো না মোটা না আমার সমান, সেটার উপর তো ডিপেন্ড করবে সে কোথায় মানে কিভাবে হবে বিষয়গুলো। পার ক্যাপিটা ইনকাম হচ্ছিল কেন দরকার, সেটা ছিল যে জিডিপি সাইজ অনেক বড় বাট পার ক্যাপিটা ইনকাম অনেক কম, তার মানে সেটা অনেকটা হয়ে যায় ধরেন ফিউ মান্থস মানে লাস্ট ইয়ারে আমরা ইন্ডিয়া থেকে হঠাৎ করে আমাদের জিডিপি ইনকাম বেড়ে গিয়েছিল, মানে উইথ ইন্ডিয়া। বাট লেটার অন পরবর্তীতে আবার যখন মানে আমাদের কারেন্সি খুব ম্যাসিভলি ডিভ্যালুয়েট করে তখন আবার ইন্ডিয়া উপরে উঠে গেছে। সো আমি কন্ট্রোভার্সিয়াল কোনো ইস্যুতে যাব না। at right this moment এটাই আমাদের per capita income. It was around more than $2,800 the টাইম আমি যেটা সময় বলছিলাম আমরা ইন্ডিয়াকে বিট করেছিলাম। লাইফ এক্সপেক্টেন্সিটা এখন 73 পয়েন্ট সামথিং, অল অ্যারাউন্ড 74 এর মতো আমাদের এখন রাইট নাও, পয়েন্ট সামথিং আছে এখানে বাদ দেওয়া। এক্সপোর্ট হচ্ছে আমাদের বললাম এইটাও without the EPB controversial issue right now we are discussing in the media. আপনারা কি জানেন ইপিবির কন্ট্রোভার্সিয়াল ইস্যু যেটা, এইসব কন্টেম্পোরারি ইস্যুগুলো সম্পর্কে একটু আইডিয়া থাকলে ভালো হবে। আচ্ছা, এখন এটার সাথে যদি একটা জিরো বসিয়ে দেই, দ্যাট ইজ দ্য সাইজ অফ জাপান ইকোনমিক সাইজ। আর জাপান হচ্ছে পৃথিবীতে আমরা যদি ব্যালেন্স অফ পেমেন্টের পজিটিভ কান্ট্রি মানে কোন দেশের ইকোনমিকে ডিফাইন করার জন্য, যদিও ইট ইজ নট প্রুভেন যে ব্যালেন্স অফ পেমেন্ট পজিটিভ হলে সেই দেশ ভালো। পৃথিবীতে ব্যালেন্স অফ পেমেন্ট সবচেয়ে নেগেটিভ কোন দেশে, কেউ আইডিয়া করতে পারেন? আমেরিকা। কে বলছেন? ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। আমেরিকার ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্ট হচ্ছে সবচেয়ে বেশি নেগেটিভ, বাট এটা নাম্বার ওয়ান। সো ব্যালেন্স অফ পেমেন্ট পজিটিভ না নেগেটিভ এটা বেস করে আসলে আপনার সাইজ অফ ইউর ইম্পোর্ট অ্যাজ ওয়েল এজ সাইজ অফ ইউর এক্সপোর্ট। ডেফিনেটলি এইটা একদম মানে মোদ্দা কথা, এটা সহজ সরল ভাবে বললে ঠিক আছে। বাট এই এক্সপোর্ট ইম্পোর্ট ছাড়াও এই দেশে একটা দেশে আরো অনেকগুলো ফ্যাক্টর দিয়ে আসলে সেটার স্ট্রেংথ অ্যাজ ওয়েল এজ সেটার ইয়েটা প্রকাশ করা হয়, যেটা আসলে ব্যালেন্স অফ পেমেন্ট আসে না দেখে দ্যাটস ওয়াই ব্যালেন্স অফ পেমেন্ট দিয়ে আসলে বোঝা যায় না যে এটা কতটুকু স্ট্রং হবে নাকি উইক হবে। জাপানের মেইন যে ডিফারেন্স গুলো আমার কাছে মনে হয়েছে, আমরা অটোমেটেড সিস্টেম অথবা ধরেন সেলফ ক্লিয়ারেন্স, যে আমার নিজের ক্লিয়ারেন্স আমি করব, এটা হচ্ছে আমরা জাস্ট, আপনারা কি জানেন কিনা বাংলাদেশে এবছর কাস্টমসে কি একটা নতুন আইন তৈরি হয়েছে না, শুনেছেন এবছর বাজেটে? অর্থাৎ আমাদের আওয়ার কাস্টমস ওয়াজ বিন রেগুলেটেড বাই দ্য কাস্টমস অ্যাক্ট 1969 that has been replaced by the Customs Act 2023 with this year, এই বছর। তো এই বছরে এসে আমরা সেলফ ক্লিয়ারেন্স নিয়ে আসছি 2024-এ। জাপান কবে আনতে পারে সেটা বলেন তো? মানে আমি আই আস্ক দিস কোশ্চেন টুয়াইস, আমাকে যখন এটা বলা হয়েছিল তখন আমি দ্বিতীয়বার জিজ্ঞাসা করেছি যে ইজ ইট ট্রু হোয়াট আই এম হিয়ারিং ফ্রম দেম। 1961 সালে 1961-এ ওরা সেলফ ক্লিয়ারেন্স চালু করে। আমি কিছুদিন আগে এনএসডব্লিউ প্রোগ্রামে ছিলাম, সরি এনএসডব্লিউ একটা প্রজেক্টে ছিলাম, তো ওইখানে থাকার সময় আমাদেরকে টিআরএস নিয়ে বারবার কাজ করে, টাইম রিলিজ স্টাডি, আমরা কোন দেশে কত দ্রুত যে কোনো কিছু রিলিজ করে। তো আমরা লাস্ট ইয়ারে হচ্ছিল ফার্স্ট বাংলাদেশে একটা কম্প্রিহেনসিভ টিআরএস পাস করা হয় 2023-তে। জাপানের ফার্স্ট টিআরএস করে কবে জানেন? 1990 সালে। সো these are the indications that যে জাপান হচ্ছে আসলে সারা পৃথিবীর কাস্টমসের মধ্যে, কাস্টমসটা সারা পৃথিবীতে পরিচালিত হয় কার মাধ্যমে? যদি আমি বলি যে ফুটবল কার মাধ্যমে পরিচালিত, আপনারা সবাই বলতে পারবেন কোনটা? ফিফা। যার ক্ষমতা সম্ভবত অলিম্পিক্সের মানে মেইন বডির থেকেও বেশি, বিকজ ওই এই গোল জিনিসটা রাজনীতি সবাই করতে পারে, সহজ জিনিস, ঠিক আছে। তো এরকম কাস্টমসেরও তো একটা বডি আছে সারা পৃথিবীতে, আছে না? সেটাকে বলা হয়েছিল WCO, ওয়ার্ল্ড কাস্টম অর্গানাইজেশন, ব্রাসেলসে অবস্থিত। এই WCO-তে
সবচেয়ে বেশি পরিমাণে ফিজ এবং সবচেয়ে বেশি পরিমাণে কন্ট্রিবিউশন করে হচ্ছে হলো সারা ওয়ার্ল্ডের মধ্যে কোন দেশ? বলেন তো কোন দেশ হতে পারে? জাপান। কেন করে এবার বলি, সেটা হচ্ছে আসলে যেই দেশ তার মেইন ফোকাস হচ্ছে এক্সপোর্ট, সে চাইবে কি কাস্টমস ক্লিয়ারেন্সটা সারা পৃথিবীতে যত বেশি ইজি হবে, যত বেশি মডার্নাইজ হবে, তার মুভমেন্ট অফ দ্য গুডস তত বেশি ইজি হবে। পৃথিবীতে কোনো কিছু যে নিঃস্বার্থ না, এটা তো আমরা এখন মোটামুটি বুঝি। যে আমাদের ফরেন এডেড ফান্ড বলেন, যে কোনো ফান্ড বলেন, দেয়ার ইজ এ পারপাস অলওয়েজ, নাথিং ফ্রি, নো ফ্রি লাঞ্চ ইন দ্য ওয়ার্ল্ড, রাইট? সো আমার এই জাপান কাস্টমস করছে, জাপান কাস্টমস কেন ডাব্লিউসি তে সবচেয়ে বেশি পরিমাণে কন্ট্রিবিউট করে, সবচেয়ে বেশি পরিমাণে ইনফ্লুয়েন্স থাকে, সেটা হচ্ছিল জাপান যেহেতু খুবই ট্রেড বেসড একটা ইকোনমি, ট্রেড বেসড ইকোনমি, সুতরাং সে সারা পৃথিবীতে কাস্টমস এর এই মডার্নাইজেশন নিয়ে, কাস্টমস এর ক্লিয়ারেন্স প্রসেস গুলোকে মডার্নাইজেশন করার জন্য বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে সবচেয়ে বেশি পরিমাণে চাঁদা দিয়ে থাকে। আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের কথা তো সবাই জানি। তো ওয়ার্ল্ড ব্যাংকের আদলে তো এশিয়াতেও একটা ব্যাংক আছে, সেটার নাম কি যেন? এডিবি। তো ওয়ার্ল্ড ব্যাংকে আমরা জানি যে সবচেয়ে বেশি চাঁদা কার? ইউএসএ। এডিবিতে জাপানের। তাহলে আমরা গিয়েছি কার মাধ্যমে? জাপানের মাধ্যমে। এডিবি নিয়ে গেছে। তাহলে এডিবির আলটিমেট উদ্দেশ্য কি? বাংলাদেশের কাস্টমস কে ক্লিয়ারেন্স প্রসিডিউর গুলোকে ইজি করা, জাস্ট because of enhance the trade volumes between Bangladesh and Japan, to enhance the trade volume of the শেষ করলে হবে নাকি? এগুলো আসলে ক্লিয়ারিং ডকুমেন্টস দিবেন, নিয়ে নিবেন। এটা তো তুমি সব জায়গায় একই সিস্টেম। দেখাল না বলছে তো পুরো জিনিসটা কম্প্রিহেন্সিভলি একটু অন্যান্য আইডিয়া দিয়ে বোঝানো, মেন জিনিসটা নিয়ে আসে।
সেকেন্ডের জন্য যাচ্ছে এই যে পাওয়ার পয়েন্ট 3 নম্বর আচ্ছা, আমাকে মাঝখানে মতিন ভাই জিজ্ঞাসা করলো যে কতক্ষণ লাগতে পারে। আসলে আমার যে কোনো প্রেজেন্টেশনে এভরিওয়ান হ্যাজ হিজ ওন স্টাইল। আমার স্টাইল হচ্ছে আমি খুব প্রথমে খুব সারফেস দিয়ে যাই, বিভিন্ন জিনিসকে দিয়ে মেইন বডিটাকে কোরিলেট করার চেষ্টা করি, দেন পুরো বিষয়টাকে নিয়ে কোর সাবজেক্টে চলে আসি। সো পুরো প্রেজেন্টেশনের যদি ধরেন 1 আওয়ার নেই, তাহলে 40 আওয়ার্স হবে যে সাবজেক্ট ম্যাটার নাম সারফেস নিয়ে, বাট লাস্ট 20 মিনিটসে দেখবেন পুরো জিনিসটাকে কোর ম্যাটার্সে নিয়ে আসি। সো কিন্তু আমার মনে হয় আমরা খুব বেশি লং না করে প্রোগ্রামটাকে 9টায় শেষ করার চেষ্টা করি, 9টায় শেষ করার চেষ্টা করি। সুতরাং সারফেসে খুব বেশি আলোচনা না করে আমার মনে হয় কোর ম্যাটার্সে চলে আসে। আচ্ছা, কাস্টমস ক্লিয়ারেন্সের ক্ষেত্রে আমরা যে কেউ আসলে ক্লিয়ারেন্স শব্দটা যখনই মাথায় আসে তখন কি এক্সপোর্টকে চিন্তা করি না ইম্পোর্টকে চিন্তা করি? ইম্পোর্টকে চিন্তা করি ডেফিনেটলি, বিকজ ইম্পোর্ট করার সময় আসলে ক্লিয়ারেন্সের বিষয়গুলো সবচেয়ে বেশি পরিমাণে আসে। তো একটু আগে এই স্লাইডটাকে যখন আমরা আসছিলাম, আমরা যদি স্লাইডটাকে আবার করি, এইটার অ্যানিমেশন তো কিছুটা রিলেটেড। যদি দেখেন যে কিভাবে যাচ্ছে, যে কোনো ইম্পোর্ট ক্লিয়ারেন্সের জন্য প্রথম যে ডকুমেন্টসটা প্রিপেয়ার হয় সেটাকে বলা হয় আইজিএম, ইম্পোর্ট জেনারেল ম্যানিফেস্ট। এখন কথা আসতে পারে যে এই আইজিএমটা কে প্রিপেয়ার করে? আইজিএমটা কে প্রিপেয়ার করে? মনে হতে পারে না যে আপনারা আইজিএমটা আসলে বেসিক্যালি আসে হচ্ছে আমাদের আমরা এইটা ধরে নিচ্ছি যে এই যে ট্রেডটার কথা বলছি আমরা, সেটা থ্রো-সি। তাহলে আমাদের এই আইজিএম কিন্তু আপনার রোডেও আসার সময় আইজিএম দিতে হবে, প্লেনে আসার সময় আইজিএম দিতে হবে, বাট আমাদের আমাদের দেশের পার্সপেক্টিভ অনুযায়ী এবং চিন্তা করার সুবিধার্থে আমরা ধরেই নিচ্ছি এটা চিটাং কাস্টম হাউস, এবং এখানে আসছে জিনিসটা কিসে, কোন ভেসেলে? থ্রো-সি। ওকে, তো এই যে কোনো ক্যারিয়ার অথবা যখন বাইরে থেকে পাঠাবেন, তো নিয়ম হচ্ছে আপনি যে কোনো পোর্ট, ইন্টারন্যাশনাল পোর্ট ছেড়ে যাওয়ার সময় তাকে ওই পোর্ট অথরিটিকে আমি কি কি নিয়ে যাচ্ছি সেই জিনিসটার একটা ডিক্লারেশন দিয়ে দেওয়া। এটা ওই পোর্টের জন্য কি হয়, এটা এক্সপোর্ট জেনারেল ম্যানিফেস্ট, ইজিএম। তাহলে ধরেন আমার দেশে একটা গুডস আসছে চায়নার সাংহাই থেকে, সাংহাই পোর্ট থেকে। সাংহাই পোর্ট থেকে এটা যখন ছাড়লো, সাংহাই পোর্টে কি করলো, একটা ইজিএম দিল। এখন ওইটা যদি হয় সাংহাই টু সিটিজি চিটাং পোর্ট, মানে সরাসরি আসবে, সেক্ষেত্রে তার নিয়ম হচ্ছে চিটাং পোর্ট অথরিটির আমাদের টেরিটরিতে ঢুকার, আমাদের আন্তর্জাতিক জলসীমা আছে, এই জলসীমাতে ঢুকার 24 ঘন্টা আগে আমি ইলেকট্রনিক সিস্টেমে আপনার এই পোর্টে আমি ঢুকতে চাচ্ছি এবং আমি আমার এই জাহাজে কি কি জিনিস আছে, কার্গো আছে, সেই কার্গোর একটা বিবরণ আমি ইলেকট্রনিক সিস্টেমে ইনকামিং যে পোর্টে যাচ্ছি সে পোর্ট অথরিটিকে দিয়ে দিচ্ছি। এইটা তাহলে কে দিচ্ছে? শিপিং লাইন দিচ্ছে। এই যে জাহাজগুলো আসছে যাচ্ছে, এর শিপিং লাইন যে ক্যারিয়ারটা, এরা এই শিপিং অথরিটি যারা, তারা দিয়ে দিচ্ছে। এখন এই শিপিং এজেন্ট অথবা শিপিং অথরিটি বললো আমরা খুব কনফিউজ হয়ে যাই বাংলাদেশে। কারণ কি, আসলে শিপিং এজেন্ট কোনটা, কি জাহাজ, নাকি মাঝখানে যে কার্গোতে মাস লাইন ওসিএল লেখা থাকে তারা,
নাকি আমরা যে কোনো এখানে গেলে লোকাল একজন শিপিং এজেন্টের কাছে যাই, তারা আমি কনফিউজ হই, খুবই হওয়া স্বাভাবিক। এইটা আসলে যে যার সাথে আসলে দেখা করেন, তিনি আপনার বিয়ের জন্য আপনি যার সাথে দেখা করছেন উনি আপনার ঘটক আসলে। অর্থাৎ আপনি আসলে মার্কস লাইনকে কখনো সরাসরি মার্কস লাইন অফিসে আপনার এই যে একটা কার্গোর জন্য যেতে পারবেন না। সো দ্যাট আপনার জন্য আসলে লোকাল যে সেই হচ্ছে কি শিপিং এজেন্ট। আবার এই শিপিং এজেন্টটা কি করছে, তার এই কাস্টমারদের জিনিসগুলোর জন্য মার্কস লাইনের কাছে গিয়ে বলছে আমার 40 ফিট এতগুলো লাগবে, এতগুলো কার্গো লাগবে, সেটা নিয়ে মার্কস লাইনের অফিসে যাচ্ছে। তো মার্কস ওই ছোট শিপিং এজেন্টের জন্য আসলে শিপিং এজেন্ট কে? মার্কস লাইন। আচ্ছা, মার্কস লাইনের মতো এরকম ওসিএল তো আছে, এরকম আরো গুলো আছে। তারা কি করছে, যারা এই যে জাহাজের যে জাহাজগুলো মুভ করছে, কোন জাহাজ কবে কোথা থেকে এমবি অমুক এমবি তমুক এরকম লেখা থাকে না, তাদের কাছ থেকে দেখা যায় যে ইন্টারন্যাশনালি এই কয়েকটা শিপিং লাইন দেখা যাচ্ছে ওই যে সাংহাই থেকে জাহাজটা আসবে, সেটা আসার আগে বলা আছে তোমার এই জাহাজ আসার 20% অথবা 30% আমার কার্গো বুক করা আছে। অর্থাৎ এটা যদি ধরেন 2000 কার্গো নিয়ে আসার মতো হয়, মার্কস লাইন বললো যে আমি তোমার এখান থেকে 25% হলে কত হয়, 500 500 কার্গো আমার যাবে। এখন 500 কার্গো না হলেও সে দেখা যায় বুকিং দিয়ে রাখছে 500-র জন্য, আর 500 হলে তো ভালো। এখন সে অন্যান্য শিপিং লাইন থেকে মিলিয়ে 500 মিলানোর চেষ্টা করে। সুতরাং আসলে ওই জাহাজওয়ালাগুলো যারা সরাসরি জাহাজটা যে অপারেট করছে এমবিও, তার সাথে কিন্তু সরাসরি কাস্টমার অথবা বিজনেস কমিউনিটির সরাসরি রিলেশনটা হয় না। বিকজ সে থাকলেও বেচারা জাহাজে সমুদ্রে ঘুরে, তার তো আসলে এইভাবে অপারেশন ল্যান্ডে করা সম্ভব না। সুতরাং দ্যাটস ওয়াই কিন্তু এই প্রসেসটা একটু ডিফারেন্ট টাইপের। তাহলে ডিক্লারেশনটা আসলে দিচ্ছে কে? ওই ওই আসলে যে ক্যারিয়ারটা সে দিচ্ছে, কিন্তু সে দিলেও এখন কোন জাহাজ কখন আসবে সব জাহাজকে তো আমরা দেখা যায় যে এই চিটাগাং পোর্ট অথরিটি ওইভাবে চিনে না। সুতরাং সে ওইখানে যে ইলেকট্রনিক ফর্মটা আছে সে ফর্মে লেখা থাকে ক্যারিয়ার নাম্বার। পৃথিবীর যত ইন্টারন্যাশনাল জাহাজ আছে তাদের একটা ক্যারিয়ার নাম্বার আছে, এই ক্যারিয়ার নাম্বারটা সে দিয়ে দিচ্ছে। লেটার অন শিপার্স হিসাবে লেখা থাকে আইদার মার্কস লাইন অর ওসিএল অর সামথিং এলস। ওই শিপার্স হিসাবে ওই আমাদের ইন্টারন্যাশনাল যে শিপিং লাইনটা তার কথা লেখা থাকে। কেন লেখা থাকে? এই আইজিএম যে ডিক্লারেশন দেয়, এই ডিক্লারেশনের মধ্যে মাঝে মাঝে কিছু ভুল টুল হয়। সুতরাং এই ভুল করতে হলে কাস্টমসের অনেক সময় এনওসি লাগে, যে আপনার উনি বলবেন যে না আসলে এটা আমার ইম্পোর্টারের ভুল না, এটা আমার ডিক্লারেশনের ভুল হয়েছে। এই আইজিএম সংশোধন করতে হলে তখন শিপার্সকে আবেদন করতে হয়। তাহলে জাহাজ তো চলে যাবে দুদিন পরে এখান থেকে কলম্বোতে, কলম্বো থেকে সে আমার এই কাস্টমসে যোগাযোগ করবে, তাহলে আমাকে যোগাযোগ করবে কে? লোকাল যে মার্কস লাইনের অফিস অথবা ওসিএল এর অফিস, সে যোগাযোগ করবে, অথবা তার থেকে একটা জিনিসটা হবে। দ্যাটস ওয়াই শিপিং এজেন্ট হিসেবে লোকাল এদের নামগুলো লেখা থাকে। আর একদম সরাসরি শিপিং এজেন্ট হিসাবে আমরা যাদের কাছে যাই তাদেরকে কেন এই অথরিটিটা আমরা দেই না, দেওয়া হয় না এই কারণে, নাম্বার ওয়ান হচ্ছে হলো এই এত মাইক্রো লেভেলে যদি তাদেরকে মানে এই ডিক্লারেশনের বিষয়গুলো দেওয়া হয়, তখন দেখা যাবে যে ইন্টারন্যাশনালি আপনাদের অনেক সময় অনেক হ্যাজার্ডাস গুডস এবং ধরেন এমন একটা কিছু আসছে, আমরা দেখার পর দেখলাম এটা হ্যাজার্ডাস, আমি বলবো যে এটাকে নিয়ে যেতে। আবার এটা কোথা থেকে আসছে? চায়না থেকে আসছে। তাহলে চায়নার গভর্নমেন্টের সাথে বাংলাদেশের গভর্নমেন্টের দেখা যাবে যে দুটো মানে প্রতিটা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে আসলে দুটো দেশ জড়িত। আপনি যেমন জড়িত, যেমন আমাদের দেশে আপনারা মনে আছে কিনা, আপনারা শুনেছেন হয়তো যে পাম অয়েলের ড্রামের ভিতরে লিকুইড কোকেন আসছিল একবার। ইন দ্যাট টাইম আই ওয়াজ ইন শুল্ক গোয়েন্দাতে আমি ছিলাম, কাস্টম ইন্টেলিজেন্স ছিলাম। আমাদের কাস্টম ইন্টেলিজেন্স কিন্তু এটা ডিটেক্ট করে, বাট এটার কিন্তু ডিসচার্জিং মানে ডেস্টিনেশন বাংলাদেশ ছিল না, বাংলাদেশ ছিল ভায়া। মানে এইটা আসছে হলো বেসিক্যালি ভেনিজুয়েলা থেকে, ভেনিজুয়েলা থেকে বাংলাদেশে আসছে, বাংলাদেশ থেকে এটা ট্রানজিট করে ইন্ডিয়াতে হয়ে ইউরোপে যাওয়ার কথা ছিল কোথাও। মজার বিষয় হচ্ছিল ভেনিজুয়েলাতে যে শিপিং এজেন্টকে পেমেন্ট করা হয় সেটা করা হয় হচ্ছিল
ব্রিটিশ একজন নাগরিকের থেকে ইন্টারন্যাশনাল কার্ড দিয়ে ভেনেজুয়েলাতে পেমেন্টটা করছিল, এবং সেই ইন্টারন্যাশনাল কার্ডের যে মালিক তার সাথে বাংলাদেশের যে আমাদের যে শিপিং লাইন অথবা আমরা যাদেরকে পরে গ্রেপ্তার করি তাদের একটা যোগসূত্র পাওয়া যায়। দ্যাটস ওয়াই মানে জিনিসটাকে আমরা হয়তো লোকাল যে সে যদিও বলতে পারে যে এটা তো বাংলাদেশে তো মানে ডিসচার্জ হতো না, এটা বাংলাদেশে রেখে এখান থেকে আবার রিএক্সপোর্ট অন্য জায়গায় হতো, বাট আমরা বলেছি যে যে কোনো দেশই কোনো ইলিসিট ড্রাগ অথবা ইলিগাল কোনো কিছুর জন্য তার টেরিটরি যদি কেউ ব্যবহার করে থাকে তাহলে তার এগেনস্টে কিন্তু এনফোর্সমেন্ট অথরিটি চার্জ আনতে পারে। দ্যাটস ওয়াই। তো যেটা বলছিলাম এখানে দেখেন এইটাকে বলা হয়েছে যে এজেন্ট অথবা ফরওয়ার্ডার একটা ইলেকট্রনিক সিস্টেমে আমাদের এখানে ইয়ার বলা হয়েছে কি এসআই কোড অফ ওয়ার্ল্ড। এখন এসআই কোড অফ ওয়ার্ল্ড হচ্ছে হলো আমাদের বাংলাদেশ কাস্টমস যে কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য আইটি সিস্টেমটা ব্যবহার করি সেটাকে বলা হয় এসআই কোড অফ ওয়ার্ল্ড। তেমনি ভাবে জাপান করেছে এই বাংলাদেশের এসআই কোডটা বেসিক্যালি ইউএন এর একটা অর্গানাইজেশন আনটাড থেকে বাংলাদেশকে ফ্রি দেওয়া আছে। এটা বাংলাদেশ সহ প্রায় পৃথিবীর অলমোস্ট 52 কান্ট্রিজে এই এসআই কোড অফ ওয়ার্ল্ডটা ব্যবহার করা হয়, ইটস ফ্রি। কিন্তু পৃথিবীর উন্নত দেশগুলোতে এই ফ্রি জিনিস ব্যবহার করবে না। জাপানে কিন্তু কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য এসআই কোড অফ ওয়ার্ল্ডের জায়গায় তারা ব্যবহার করে তাদের নিপ্পন কাস্টমস নামে একটা নিজস্ব ক্লিয়ারিং প্রসিডিউর সফটওয়্যার নিজেরা বানিয়েছে। তেমনি ভাবে কোরিয়া তো আলাদা সিস্টেম চলে, ইন্ডিয়া তো ইনফ্যাক্ট আলাদা একটা কাস্টমস ক্লিয়ারেন্স সফটওয়্যার তারা আইটি সিস্টেম নিজেরা ব্যবহার করে। তো যেটাই হোক একটা আইটি পোর্টাল থাকবে যেখানে পৃথিবীর যে কোনো দেশে গেলে আপনাকে ওই আইটি পোর্টালে কি করবেন, ডিক্লারেশনটা দিবেন। এই ডিক্লারেশন দেওয়ার পরে আপনি দেখবেন যে এটা যদি ভ্যালিডেট হওয়ার পরে আপনার ইলেকট্রনিক এই যে পোর্ট অথরিটির কাছে আপনার কাছে এইটা হচ্ছে পোর্ট অথরিটি, এটা হচ্ছে কাস্টমস, এটা হচ্ছিল আমাদের শিপার্স। এটা যখন ভ্যালিডেট করছে পোর্ট অথরিটির কাছে একটা কপি চলে যাচ্ছে। কিন্তু কাস্টমসের যে প্রসেসটা আর পোর্ট অথরিটির প্রসেসটা দুটো কিন্তু ডিফারেন্ট। পোর্ট অথরিটি কি দেখবেন, পোর্ট অথরিটি দেখবেন হচ্ছে আলটিমেটলি কোনো খুব ডেঞ্জারাস কোনো গুডস আসছে কিনা, তার পোর্টের জন্য অথবা দেশের জন্য ক্ষতিকারক কিছু না থাকে তা কিন্তু এখানে আসা আর যাওয়া আর তার এখানে যতদিন স্টে থাকবে সেটার ভাড়া কত টাকা এগুলাই তার দেখার বিষয়। কিন্তু এখানে কতগুলো কার্গো, সবগুলো কার্গো তো দেখা যায় যে বাংলাদেশি অফলোড হয় না। সাধারণত কি করে 2000 কার্গো নিয়ে আসছে, এর ভিতরে থাকে যে 1000 কার্গো আমাদের এখানে অফলোড হবে, কারণ এই 1000 থাকে কাদের, আমাদের। আবার দেখা যায় যে এখান থেকে এক্সপোর্ট হবে, এক্সপোর্টের জন্য সে কিছু কার্গো আবার অনবোর্ড করে। ঠিক আছে, তো কাস্টমসের এখানে অফলোড করে যখন চলে আসে তখন আপনার শিপিং এজেন্ট আপনাকে জানায় যে আপনার গুডসটা চিটাঙে এসেছে। তাহলে সবার প্রথম আপনার লোকাল শিপিং এজেন্ট আপনাকে জানায় যে কি এসেছে, গুডসটা চিটাঙে এসেছে। আপনি কি গুডস চিটাঙে এসেছে শুনলে আইজিএম আসলেই কি আপনি সরাসরি গুডস ক্লিয়ারেন্সের জন্য যেতে পারেন? কি লাগে বলেন তো? এরপরে আপনি আপনার কি করবেন, লিয়েন ব্যাংকে গিয়ে খবর নেবেন যে এখানে দুটো জিনিস আসলে দুই ভাবে আসে। ফিজিক্যাল গুডস আসে হচ্ছে হলো সি দিয়ে, আর এই গুডস রিলিজ সংক্রান্ত ডকুমেন্টস গুলো আসে হচ্ছে হলো বাই এয়ারে ব্যাংকের কাছে। ব্যাংকের কাছে যখন যাবেন, ব্যাংকের কাছে আপনার দেনা পাওনা এগুলো পরিশোধ সাপেক্ষে ব্যাংক আপনাকে যখন এইটা সংক্রান্ত পেপারস দিয়ে দিবে তখন ওই সেই পেপারস নিয়ে আপনি গুডস ক্লিয়ারেন্সের জন্য যেতে পারবেন। কিন্তু পেপারস কি চাইলেই দিয়ে দিবে? পেপারস দেওয়ার আগে কি বলবে? টাকা পয়সা লেনদেন আছে না, যে বিদেশের যে ব্যাংকটা এক্সপোর্টার আছে সে তো আপনাকে চিনে না, তো সে কোন বেসিসে আপনাকে পাঠাবে? তখন তার একটা ব্যাংক বলে কি আমি গ্যারান্টি দিচ্ছি, তার সাথে এই ব্যাংকের গ্যারান্টি, ব্যাংক টু ব্যাংক একটা কি হয়, এলসি হয়। এইটাই এলসি। সেই এলসি পেমেন্টটা রিলিজের আগে আমার ব্যাংক যখন দেখা যায় অনসাইট এলসি হয় তাহলে চিটাঙে আসছে, সেটা যখন সে কনফার্ম হয় তখন কি করছে, বাংলাদেশ থেকে পেমেন্টটা রিলিজ করে দিচ্ছে কার কাছে,
ওই দেশের ব্যাংকের কাছে। তার মানে এক্সপোর্টার তখন টাকা পাবে। এই পেমেন্টটা রিলিজ করে কি করছে, আপনার হাতে ডকুমেন্টস গুলো দিচ্ছে। এই ডকুমেন্টস গুলোর ভিতরে সাধারণত থাকে কি কি, আপনার প্যাকিং লিস্ট, তারপরে আপনার বিএল, কমার্শিয়াল, অল কমার্শিয়াল ইম্পোর্টেড ডকুমেন্টস থাকে। এটা বেটার টার্মস হচ্ছে কমার্শিয়াল ডকুমেন্টস গুলো থাকে। এই কমার্শিয়াল ডকুমেন্টস গুলো যখন আপনি পেয়ে গেলেন, অ্যাজ ওয়েল এজ আপনার শিপিং এজেন্ট আপনাকে আইজিএম ইনফরমেশন দেয়, এটা দিয়ে তখন আপনি আবার এই কাস্টমসের এসআই করে ওয়ার্ল্ডে গিয়ে এবার নোটিং করেন, বিল অফ এন্ট্রি সাবমিট করেন। ঠিক আছে? আর বিল অফ এন্ট্রি সাবমিট করার সময় একটা প্যারামিটার আছে, সেই প্যারামিটারে বলে যে আইজিএম এর যে টোটাল গ্রস ওয়েট আছে আর আপনার যে বিএল সেখানে যে গ্রস ওয়েট আছে, এই দুটোটা মিলতে হবে, নইলে সিস্টেম এটা নিবে না। এইটা যে এই পার্টিকুলার এই আইজিএমটা যে এই বিএল এর, সেটা কম্পেয়ার করার জন্য এরকম কিছু ছোট ছোট প্যারামিটার দেওয়া আছে, যেটা ম্যাচিং হলেই সিস্টেম সেটাকে অ্যাকসেপ্ট করে নিবে, আদারওয়াইজ নিবে না। এই কারণে যদি দেখা যায় যে কোনো কারণে আইজিএম এর সাথে বিএল এর কোনো ডিসক্রিপেন্সি থাকে, তখন আইজিএম সংশোধনের জন্য আবেদন দিতে হয়। সেই সংশোধনের আবেদনটা সাধারণত আপনার লোকাল শিপিং এজেন্ট দেয়, অথবা লোকাল শিপিং এজেন্ট যদি অথবা শিপার্স তবে অ্যাভেলেবেল না পাওয়া যায়, তখন ইম্পোর্টার দেয়, শিপার্স থেকে এনওসি এনে দেয়। অনেক কিছু ভুল হতে পারে, আইজিএম এ ব্যাংকের নাম ভুল হতে পারে, আইজিএম এ গুডস এর ডেসক্রিপশনে ভুল হতে পারে, আইজিএম এর টোটাল কোয়ান্টিটি অফ গুডস অথবা টোটাল যে কোনো ডেসক্রিপশন অথবা কোয়ান্টিটি গুডস যদি পরিবর্তন করতে হয়, এখন কোনটা রাইট, আইজিএম এর রাইট না বিএল রাইট, দুটো বিষয় আছে। এমন হতে পারে আইজিএম রাইট কিন্তু বিএল রং। বিএলটা রং হওয়ার চান্সেস কম থাকে কেন? বিএলটা আসলে কার মাধ্যমে আসে, কার কাছে আগে যায়? বিএল এক্সপোর্টারের কাছে। তো আমি পাঠাচ্ছি, আমি তো প্রথমে দেখতে পাচ্ছি যে আমার বিএল এ কি আছে, সুতরাং আমার যদি বিএল এ কোনো ভুল থাকে, এক্সপোর্টার তখনই দেখা যায় ওই শিপিং লাইন থেকে চায়নাতে এটা কি করছে, বিএলটা কারেকশন করে যেটা জেনুইন সেটা পাঠায়। এর জন্য সাধারণত বিএল এ ভুল কম থাকে। কিন্তু আইজিএমটা যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট বডি পাঠাচ্ছে, যে আসলে সরাসরি ইন্ডিভিজুয়ালি কারগুলোর সাথে অত রিলেটেড না, থার্ড পার্টি হয়ে ভাড়া হয়ে তার জাহাজটা ব্যবহার করে, দ্যাটস ওয়াই এই সময় এখানে কিছুটা ভুল হওয়ার সুযোগ থাকে। এখন বিএল এবং আইজিএম এর এই জিনিসগুলো যদি অ্যাকসেপ্টেড হয়, বিল অফ এন্ট্রি নাম্বার পরে, এরপরে কাস্টমস আপনাকে কি করবে, ক্লিয়ারেন্সের জন্য প্রসিডিউর গুলো শুরু করবে। এইটা সারা পৃথিবীতে এই জায়গাটাতে গিয়ে বাংলাদেশ কাস্টমস, ইন্ডিয়ান কাস্টমস, চাইনিজ কাস্টমস, জাপানিজ কাস্টম, অল আর সেম। এটা এই যে এসআই কোডটা দেখছেন, মনে করছেন যে এটা বাংলাদেশের সিস্টেম? না, এটা আসলে পৃথিবীর সব দেশে কাস্টমস ক্লিয়ারিং প্রসিডিউর ইট ইজ কমন। কেন? যে সারা পৃথিবীতে ওই যে বললাম ইন্টারন্যাশনাল ট্রেড, ইট ইজ এক্সপোর্ট ফর ওয়ান কান্ট্রি দ্যাট ইজ ইম্পোর্ট ফর অ্যানাদার কান্ট্রি, সো দ্যাট এই প্রসিডিউর গুলো যদি সেম না হয়, একটা আপনি কি চাইনিজ ভাষা বুঝেন, জাপানিজ ভাষা বুঝেন? বুঝি না, আমিও বুঝি না, আপনিও বুঝেন না। বাট কাস্টমস রিলেটেড যারা আছে তারা কিছু টার্ম কিন্তু আইজিএম বলে, জাপানও বুঝবে আইজিএম বলতে কি বোঝায়, চায়নাও বুঝবে আইজিএম বলতে কি বোঝায়, বাংলাদেশ বুঝবে আইজিএম বলতে কি বোঝায়, ইন্ডিয়া তাই বুঝবে, এর বাইরে কিছু বুঝবে না। বিল অফ লেডিং বললে, বিএল বললে জাপান যেটাকে বুঝবে, এই বিএল যে ইন্ডিয়াতে গেলে বিএল এর বদলে অন্য কোনো টার্ম হয়ে যাবে তা কিন্তু না, বিএল বিএলই থাকবে। বুঝাতে পেরেছি? ক্লিয়ার? এটা অলরেডি আমরা ডিসকাস করেছি। কি সিএনএফ এজেন্ট আপনার হয়ে নোটিং করবে বিল অফ এন্ট্রি ডিক্লারেশনের জন্য। নোটিং করার সময় এটা কাস্টম হাউসে সাবমিট হয়, প্রত্যেকটা কাস্টম হাউসে সাবমিট হয়। কাস্টম হাউস কি করে, প্রত্যেকটা বিল অফ এন্ট্রির এগেনস্টে ইন জেনারেলি পৃথিবীর সব জায়গায় এখন কয়েক ধরনের প্রসিডিউর থাকতে পারে। একটা হচ্ছে হলো, এটা যদি চিটাগং কাস্টম হাউস হয়, তাহলে নিয়ম আছে যে 10% ফিজিক্যাল এক্সামিনেশন করবে, 90% চলে যাবে। So there is a risk management system over there where only the system intelligently or through some parameter identified the risky consignment, those needed to be examined physically will be identified এবং 10% physically examine হবে, বাকি 90% as well just goods release, duty release দিয়ে
অ্যাসেসমেন্ট হয়ে চলে যাবে। কন্টেনার কোনো কিছু কাস্টমস দ্বারা ফিজিক্যালি দেখা হবে না, কিন্তু এটা সব জায়গায় একই রকম না। আপনারা নিশ্চয়ই অনেকে যারা আছেন, আমি যেমন পানগাঁয়ে আছি, আমাদের পানগাঁয়ে এখন ফিজিক্যাল এক্সামিনেশন কত পার্সেন্ট করি? 100%। 100%। 100% ফিজিক্যাল এক্সামিনেশন, 100% ইনভেন্টরি। বিকজ এটাতে যে কোনো একটা কারণে একটা ইন্টারভেন করার দরকার হয়েছিল গত বছরে। আমরা দেখা গেছে 20টা কনসাইনমেন্টের ভিতরে 18টাতে মানে মিস ডিক্লারেশন পাচ্ছি, এবং উইদিন 6 মান্থের ভিতরে প্রায় আমরা ফাইন পেনাল্টি আদায় করেছি 121 কোটি টাকা, এবং অন প্রসেসে আছে আরো প্রায় 150 কোটি টাকা, যেগুলো বিভিন্ন হাইকোর্ট এবং কেসের কারণে অন প্রসেস, বাট এগুলোরও 60% ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্ট আমাদের পক্ষে এসেছে। তো দ্যাট এই 150 কোটি টাকারও আবার ধরেন অল অ্যারাউন্ড প্রায় 90 থেকে 91 কোটি টাকা সরকারের পক্ষে আসবে। ঠিক আছে, এই জাস্ট আমরা 3 থেকে 4 মাসের একটা ইন্টারভিউয়ের, মানে এটা খুব ছোট একটা কাস্টমার হাউস। কতটুকু ছোট এটা যদি কম্পেয়ার করি, মানে কম্পেয়ার উইথ দ্য চিটাং কাস্টমার হাউস, উইথ দ্য পানগাঁও কাস্টমার হাউস যেখানে আমি কাজ করছি, প্রতি বছর চিটাং কাস্টমার হাউসে বিল অফ এন্ট্রি পরে হচ্ছে হলো অল অ্যারাউন্ড 24 থেকে 25,000, মানে প্রতি মাসে 2,000 থেকে 3,000 বিল অফ এন্ট্রি পড়ছে। ঠিক আছে, আর পানগাঁয়ে আমরা যে বছর ইন্টারভেন করি ওই সময় হঠাৎ করে পানগাঁয় প্রচন্ড ইম্পোর্ট বেড়ে গিয়েছিল। বেড়ে যাওয়ার পরে কতগুলো হয়েছে? বেড়ে যাওয়ার পরে সেখানে প্রায় 2,000 বিল অফ এন্ট্রি হয়েছে। আর আমরা যাওয়ার পরে এখন লাস্ট স্ট্যাটাস কি, সেটা হচ্ছে আজ থেকে 3 মাস আগে আমাদের মাসে গড়ে বিল অফ এন্ট্রি সংখ্যা মানে লেস দেন 50-তে নেমে গিয়েছিল। মানে মাস প্রতিদিন থাকে যে একটা বিল অফ এন্ট্রিও নাই, কোনো কাজ নেই। মানে লিটারালি আমরা গিয়ে একদম বসে থাকা ছাড়া কোনো কাজ ছিল না, বিকজ এই ইন্টারভেনের পরে নর্মালি কেউ আনাই বন্ধ করে দিয়েছিল। পরে আমরা দেখা যায় যে ট্রেড বডি, তারপরে আমাদের অনারেবল অ্যাডভাইজার্স এন্ড মিনিস্টাররা গিয়েছিল, আমাদেরকেও বললো লিবারেল হন, এত হার্ড থাকলে হবে না। ঠিক আছে, মানে এত হার্ড থাকলে হবে না। আমরাও দেখলাম যে না, এখানে আসলে বাংলাদেশি বেসিক্যালি অল দ্য এনফোর্সমেন্টস আর নট, এখানে পলিটিক্যাল ইকোনমি বলে সাম টার্মস আছে, তো এই উই ক্যানট ইগনোর দ্যাট। তো এরপরে যেটা হয়েছে, মানে যেমন লিটারলি আমি এখন মাঠে যাই না, এটার মেন মানে সেনাপতি ছিল আমি, আর আমার লিডার ছিলেন ধরেন চিফ প্যাট্রন ছিল আমার কমিশনার। তা আমিও মাঠে যাই না এখন। কেন যাই না? মেসেজটা দেওয়া যে না, এখন আমরা ধরে নিয়েছি যে মোটামুটি মার্কেটের একটা লাইনে এসেছে, এখন হয়তো অতটা মিসলিডিং কিছু করবে না, ইনফ্যাক্ট করছে না, তারপরে ওভারভিউ করছি। এখন মোটামুটি ধরেন এটা আবার আমাদের টার্গেট হচ্ছে মান্থলি অন্তত যেন 150 বিল অফ এন্ট্রি পড়ে। তাহলে মান্থলি 150 হলে আমার যদি 22 দিন হয়, তাহলে অ্যাভারেজে কয়টা, 5টা 6-7টা যেন বিল অফ এন্ট্রি থাকে। এটা এখন মনে হয় এই মাসে সব মিলিয়ে আমাদের এই মাসে 53টা বিল অফ এন্ট্রি হয়েছে। কারণ 150 মানে আরো 3 দিন বাড়াতে হবে যদি আমরা একদম মানে মোটামুটি একটা অ্যাকসেপ্টেবল পজিশনে আসতে চাই। আচ্ছা, যাই হোক, এখন বাকি যে প্রসেসটা যেটা বললাম, কোথাও ফিজিক্যাল এক্সামিনেশন হচ্ছে, কোথাও কি করছে ইনভেন্টরি হচ্ছে, কোথাও এভাবে চলে যাচ্ছে। এই প্রসেসে সবচেয়ে আধুনিকতম একটা সিস্টেম এখন বর্তমানে সারা ওয়ার্ল্ড ব্যাপী, এটা ফ্ল্যাগশিপ অথবা এইটার সেলিং চলছে, দ্যাট ইজ কল্ড AIO, অথরাইজড ইকোনমিক অপারেটর। টার্মটা মনে রাখবেন, এ, কারণ কিছুদিন পরে আপনার অর্গানাইজেশন গুলো এই টার্মসে চলে আসবে। কারণ পৃথিবীতে আলটিমেটলি প্রোগ্রেসিভ অথবা যেটা হচ্ছে হলো সারা পৃথিবীতে অ্যাকসেপ্টেবল একটা মানে প্র্যাকটিস হয়, সেটা আজ হোক কাল হোক আপনাকে কিন্তু অ্যাকসেপ্ট করে নিতে হবে। তো আমাদেরও কাস্টমসে আসলে সেই পর্যায়ে আসলে আমরা যেতে হবে আলটিমেটলি ওই দিকেই। এই নিউ সিস্টেমটা কি, অথরাইজড ইকোনমিক অপারেটর, সেই সিস্টেমে হচ্ছে আমার প্রত্যেকটা বড় বড় অর্গানাইজেশন গুলো অথবা যারা আছেন তারা কাস্টমসের কাছে আবেদন করে AIO লাইসেন্স দিবেন। AIO লাইসেন্সে হচ্ছিল পোর্টে কোনো কিছু খোলা হবে না, দেখা হবে না, কিছুই হবে না। অ্যাসেসমেন্ট, নট ইভেন অ্যাসেসমেন্ট, নামলো, নামার পরে সরাসরি তার প্রিমিসেসে চলে যাবেন।
এভরিওয়ান, যে কজনের আছে, তাহলে অ্যাসেসমেন্ট কোথায় হবে? তার প্রিমিসিসে হবে। অর্থাৎ আমি যদি সাপোজ আই এম বি ফার্মা লিমিটেড, বি ফার্মা লিমিটেডের কোনো কিছু আসছে, এইটা সরাসরি চিটাং কাস্টমার হাউস থেকে কোথায় চলে যাবে? বি ফার্মা লিমিটেডে। এইটার অ্যাসেসমেন্টের জন্য কারা থাকবে রেসপন্সিবল? মেইন বডি বি ফার্মা লিমিটেড। আমাদের কাস্টমস এর কাজ কি হবে? কাস্টমস হচ্ছে হলো তার প্রিমিসিসে গিয়ে বছরে একবার তার কম্প্রিহেনসিভ সিস্টেম অডিট করবে। সিস্টেম অডিট করে দেখবে যে সে ডিক্লারেশন দিয়ে দিয়ে যা এনেছে সে জিনিস কি বানিয়েছে। আসলে মোস্ট অফ দ্য কেসেস আসলে এইউ লাইসেন্সটা দেওয়া হবে ম্যানুফ্যাকচারার দেখে, মাইন্ড ইট, ম্যানুফ্যাকচারার দেখে। ইট ইজ নট ফর কমার্শিয়ালি। কমার্শিয়ালি আমাদের দেশে আমাদের ম্যানুফ্যাকচারারদেরকে, পৃথিবীর সব জায়গায় এগুলো আসলে ম্যাক্সিমাম কমার্শিয়ালি না দিয়ে ম্যানুফ্যাকচারারদেরকে দেওয়া হচ্ছে। বিকজ ম্যানুফ্যাকচারাররা কি করছেন? দে আর ইজিলি ট্রেসেবল, দে আর ইজিলি অডিটেবল। এবং দেখেন এই যে আমি যখন এই যে ইউর কথা বলছি, অডিটের কথা বলছি, প্রত্যেকটা অডিট শব্দের সাথে কি আইসিএম এর একটা পার্সপেক্টিভ বেশি ওঠে না? কারণ কি? আমরা কাস্টমস তখন কি দেখবো? কি এনে কি বানিয়েছেন। সিস্টেম অডিট তো এটাই করবে না, টাকার সাথে টাকা মিলাবে, কি এনে কি বানিয়েছে এটা। তাহলে এটা কি ফাইন্যান্সিয়াল অডিট হবে নাকি আসলে বেসিক্যালি কস্ট বেস অডিট হবে? বেসিক্যালি আমরা যে কাজগুলো করি সেই কাজগুলোই কিন্তু প্রসপেক্ট সামনে আরো বাড়বে, আরো বাড়বে। মানে আমরা যেটা বলি, পৃথিবীর সভ্যতার একটা অংশ লিটারেসিতে ডেভেলপ করছে ফাইন্যান্সিয়াল অডিটের মাধ্যমে। সেই ডেভেলপমেন্টের একদম পিকে মোটামুটি ওয়ার্ল্ড চলে গেছে। ওয়ার্ল্ড এখন যদি ফার্দার এনহ্যান্সমেন্ট চায়, যে টু এনহ্যান্স দ্য মোর কোয়ালিটেটিভ অ্যাকাউন্টিং, তাহলে কিন্তু আলটিমেটলি যে জায়গাটা এখনো গ্রে এরিয়া আছে সারা ওয়ার্ল্ডে, সেটা হচ্ছে হলো এই কস্ট বেস অ্যাকাউন্টিং, যেটা কস্ট অডিটের এই বিষয়গুলো, এইটাই এখনো গ্রে এরিয়া আছে। বিকজ এই জায়গাগুলোতে সাথে কিছু চ্যালেঞ্জেস আছে। বিকজ এভরি অর্গানাইজেশন হ্যাজ হিজ ওন, দিস ইজ ভেরি মানে যেটা বলে সিক্রেট ইনফরমেশন থাকে এখানে। আপনি নিশ্চয়ই ইউ ডোন্ট ওয়ান্ট টু রিভেল ইউর ফর্মুলা অফ ইউর বুকস, রাইট? এটা তো আপনি 20 টাকা দিলেও আপনার ফর্মুলা বলবেন না, আপনি অন্য কাউকে বলবেন কি? এখন আপনি কি দিয়ে কি বানিয়েছেন এটা জানতে হলে তো ফর্মুলাটাকে সামহাউ ইউ হ্যাভ টু ডিসক্লোজ অর শেয়ার ইট উইথ সামবডি। সুতরাং এইটা এর জন্যই চ্যালেঞ্জেস। এটা এটা হয়তো বলা যত সহজ, ইমপ্লিমেন্ট করা এত সহজ হবে না। তো ওরাও যেটা করছে, ওরা আসলে এখনো যেটা করে, ইটস এ মিক্সড। পুরোটাই যে কস্ট হয় সেটা না, সেটা হচ্ছে ওদের দেশে আসলে ভার্টিক্যাল একটা ইন্টিগ্রেশন আছে। ভার্টিক্যাল ইন্টিগ্রেশনটা কি সেটা আমি বলছি। সেটা হচ্ছে আপনি যখন কাস্টমস, ভ্যাট এবং ইনকাম ট্যাক্স একটা আমব্রেলার ভিতরে দেখবেন, তাহলে কিন্তু আপনি আসলে কি এনে কি বেচেছেন, কত দিয়ে বেচেছেন, এটা নিয়ে আপনাকে আর প্রশ্ন করার কিছু নাই। আপনি একটা প্রতিষ্ঠানের টোটাল ব্যাংক স্টেটমেন্ট দেখে আর কি ছিল, কি সেল করেছে, ফাইনালি কি কত টাকা রিসিভ করেছে, তাহলে কি আর আপনাকে তো কোশ্চেন করার কিছু নাই, হাইড করারও কিছু নাই। তো এই ভার্টিক্যাল ইন্টিগ্রেশন থাকাতে পৃথিবীতে ওরা যে কোনো প্র্যাকটিসে আসলে যেতে পারে, কারণ এখানে ট্রান্সপারেন্সিটা আছে। আপনি দিন শেষে তো ট্রানজাকশনের একটা আউটপুট অথবা মানে ফুটপ্রিন্ট হবে কিসে থাকবে বলেন তো? ইউর মানি মুভমেন্টের সাথে, মানে ফিজিক্যালি বুস্ট মুভমেন্টের প্যারালাল আরেকটা ফুটপ্রিন্ট কিসে তৈরি হয়? আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অথবা অন্য যে কোনো স্টেটমেন্ট, মানে অ্যাকাউন্ট সিস্টেমও তো একটা ফুটপ্রিন্ট তৈরি হচ্ছে। সো এই অ্যাকাউন্ট সিস্টেমটা যখন ট্রান্সপারেন্ট হবে, অ্যাকাউন্ট সিস্টেমটা যখন ট্রেসেবল হবে, অ্যাকাউন্ট সিস্টেমের সাথে ফাইন্যান্সিয়াল সিস্টেমটা ট্রেসেবল হবে এবং অ্যাক্সেসেবল হবে। দ্য টার্ম ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাক্সেসেবল। আমাদের দেশে এখনো ম্যানুয়ালি আমরা কোন স্টেটমেন্ট চিঠি দাও, এই করো সেই করো। পৃথিবীর সব জায়গায় আইআরএস অথবা ট্যাক্স অথরিটি অথবা আমাদের কাস্টমস, এদের যেটা একটা সুবিধা আছে এনবিআর রিলেটেড অর্গানাইজেশন গুলোতে, যে তারা দে ক্যান অ্যাক্সেস এনিবডিজ ব্যাংক অ্যাকাউন্ট। এখন প্রবলেম হচ্ছে এই যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্সেস এনবিআর এর লোকজনেরই ব্যাংক অ্যাকাউন্টে তো ঝামেলা, এরা আবার আরেকজনের ব্যাংক অ্যাকাউন্টে অ্যাক্সেস চায়ও বা কিভাবে? জাস্ট ওয়ান, এটা এক্সেপশনস অথবা ব্ল্যাক শিপস পৃথিবীর সব জায়গায় আছে। দিস আর নট দ্য এক্সাম্পল। সো আমরা যে কোনো একটা একজন দুজনকে দিয়ে পুরো সিস্টেমটাকে কখনো চ্যালেঞ্জ করা যায় না। এটা রাষ্ট্রের
এগেনস্ট হয়ে যায়। এক, দ্বিতীয়ত হচ্ছিল আম, আমরা আশরাফুল মাখলুকাত, তাই না? তা আমাদেরকে মানুষ বানানোর জন্য কত হাজার লক্ষ নবী রাসূল পাঠানো লাগছে। তাহলে মানুষ হিসেবে তো আমরা আসলে আমাদের লেজ একটু বাঁকাই হবে, দিতে স্বাভাবিক। ওই বারবার এর জন্যই তো পাঠানো লাগছে, নাহলে তো একজন পাঠালে হয়তো আমরা ওই তরিকায় থাকতে পারতাম সারা জীবন, তাই না? তো ফরগেট ইট। এখন যেটা বলছিলাম যে এই প্র্যাকটিসের সাথে জাপান কাস্টমসের এই এইউ সিস্টেমে আসলে তারা তাদের টোটাল কাস্টমস ক্লিয়ারেন্সে অলমোস্ট 90% এইউ দিয়ে করে। আমরা বলছি 90%। তো আমাদের কতগুলো, আমাদের দেশে এইউ চালু হয়েছে গত প্রায় 3-4 বছর আগে। এইউ চালু হয়েছে, এ পর্যন্ত 61 লাইসেন্স দেওয়া হয়েছে। আচ্ছা, এই কাজ করছে আমাদের দেশে? না। কেন করছে না? এইখানে একটা খুব মজার একটা ফাইন্ডিংস আছে, সেটা হচ্ছে সবাই বুকিশ কথাবার্তা বলে। আমি ফাইনালি একদিন বলেছি কেন এই আমাদের দেশে কাজ করে না। অ্যাকচুয়ালি কাজ করে না এই কারণে আমাদের দেশে কমার্শিয়াল ডিপার্টমেন্ট এন্ড ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্ট, এই দুজনের মাধ্যমে আরো একটা রিলেশন আছে। আছে কিনা বলেন? এখানে কাস্টমস আছে? কাস্টমস নাই। তাহলে দুজনই প্রাইভেট বডি, তারপরে রিলেশনশিপ হয়। এদেশে মানে ব্যাংকিং সিস্টেম যে দেশের মনে করেন গলদযুক্ত, পৃথিবীর সব জায়গায় সবচেয়ে ট্রাস্টেড বডি হচ্ছে ব্যাংকিং সিস্টেম। বিকজ দেখবেন যে বল্ট হয় অথবা আপনি কোনো কিছু বাসায় সেফ ফিল করছেন না, তাহলে কার কাছে যেয়ে জমা রাখে? ব্যাংকের বলতে জমা রাখে। তার মানে কি, নিজের বইয়ের থেকে বেশি বিশ্বাস করে কাকে? ব্যাংকে। সেইখান সেইখানে আমাদের দেশের ওই সিস্টেমটাই যেহেতু গলতপূর্ণ হয়ে গেছে, সুতরাং আমাদের সাথে আসলে ওয়ার্ল্ডের অনেক টার্মস গুলো মিলবে না পৃথিবীতে। ঠিক আছে? তো যেটা বলছিলাম যে এই এই জায়গাটাতে আমাদের মালিকদের ফোকাস হচ্ছে হলো আমার বুঝ কত দ্রুত আমার এখানে আসবে, এটা এইউ দিয়ে আসলো না ন্যাচারাল প্রসেসে আসলো নাকি কোনো ফিলোসফি ছাড়া আসলো, দে ডোন্ট বদার। তার কথা হচ্ছে তার বুঝ প্রিমিসেস আছে কিনা। এখন আরেকটা আছে, সেটা হচ্ছে যারা কমার্শিয়ালে কাজ করছে এরা মালিকদেরকে বুঝাচ্ছে, স্যার বছর শেষে কিন্তু এই হতে হলো আপনার প্রিমিসেসে এসে অডিট হবে, বলে আর যাই হোক ওই ক্রিমিনাল যেন আমাদের এখানে না ঢুকে। তার মানে আমরা আসলে আমাদের দেশে যে কোনো কারণে দাও থিংস উই আর মানে ফ্রাইটেন মোস্ট, আমরা সবচেয়ে বেশি ভয় পাই হলো অ্যাক্সেসিবিলিটি দিতে। আর সারা পৃথিবীতে বাই ল এভরিথিং ইজ অ্যাক্সেসেবল। সো দ্যাট ওইখানে যেহেতু জানে যে সে অ্যাক্সেসেবল, এখানে আমার দেওয়া না দেওয়ার কিছু না, অ্যাক্সেসেবল। সুতরাং আপনাকে প্রসেস গুলোকে যত বেশি পরিমাণে আপনার ফেভারে রাখে, কারণ আপনি চাইলেও অ্যাক্সেসেবল, না চাইলেও অ্যাক্সেসেবল। সুতরাং আপনার এই দিয়ে করাই ভালো, কারণ ও তো আলটিমেটলি আমাকে আজ হোক কাল হোক সে আমাকে ফেস করতে পারবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, আরেকটা জিনিস আছে পৃথিবীতে, এটা বেসিক্যালি আইআরএস থেকে বলছে। আইআরএস ডিপার্টমেন্ট ওরা টাকা গাছ লাগায় কিভাবে? আপনি কোনো একটা ফ্রুডুলেন্ট করছেন, বাট এটার অ্যামাউন্টটা ছোট, সে ট্রেস করে আপনাকে কিছু বলবে না। কি করবেন আপনি? এটা দিয়ে বিজনেস করবেন না। আপনি বিজনেস করে ওই ফ্রুডুলেন্ট মানির উপরে তো আপনার রিটার্ন আসছে, আপনার বিজনেস বড় হচ্ছে, 5 বছর পরে এসে একসাথে পুরোটা নিয়েছে। দ্যাট মিনস ইভেশন ইনভেস্টমেন্ট বলে এটাকে। ভেরি ইন্টারেস্টিং টার্ম। এখন আমার দেশে এটা পসিবল না। কেন পসিবল না? এই কারণে আমার ইভেশন ইনভেস্টমেন্ট করতে গেলে এই ইনভেস্টেড অ্যামাউন্ট অথবা ইনভেস্টমেন্ট বডিটা এত বড় হয়, দে আর মোর দেন গভর্নমেন্ট। তারা এর জন্য ওই যে বিভিন্ন যে হাউজিং সোসাইটি টোসাইটি আছে নাকি কি যেন, আর বললাম না, তারপরে বিভিন্ন নদীর নামে টামে কিছু আছে, the size of their business, the size of their total influence and the arena of their business, যে ব্যাংক, সে ইন্স্যুরেন্স, সে শিপিং এজেন্ট, সে হচ্ছে হলো ইন্স্যুরেন্স বডি, সে হচ্ছে পলিটিক্যাল বডি চাঁদা, সে হচ্ছে হলো আবার মিডিয়া, সে হচ্ছে সুশীল সমাজ, সে হচ্ছে ইউনিভার্সিটির মালিক, সে প্রেস মিডিয়ার মালিক। আপনি হাউ ক্যান ইউ কোয়ান্টিফাই? হাউ ক্যান ইউ কোয়ান্টিফাই? ইজ ইট পসিবল? They are feeding to every political party. তো আমার দেশে এই ইভেশন ইনভেস্টমেন্ট আসলে করতে গিয়ে এখন দেখেছি যে দেয়ার ইনভেস্টেড অ্যামাউন্ট অথবা দেয়ার অ্যামাউন্ট ইজ লার্জার দেন দ্য গভর্নমেন্ট। সো দ্যাটস ওয়াই আর
মানে অনেকগুলো গুড প্র্যাকটিস এখানে হয়ে উঠছে না। আমরা এই প্রসেসগুলোর ভিতরে জাপানের পার্টিকুলার যে জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে আপনাদের সাথে শেয়ার করা উচিত, সেটা একটা ডকুমেন্টস আছে, এটাকে আমরা একটু ওভারভিউ করে যাই। জাপানে ইলেকট্রনিক ডাটা প্রসেস ইন্টারফেস ইডিআই সিস্টেমস স্ট্রিমলাইনিং করা হয়েছে, ওইটা যেটা বললাম যে ওদের কার্গো ইয়ার সিলেক্টিভিটির ক্ষেত্রে, এবং তাদের এখানে আমরা টিআরএস করেছি। টিআরএস এর কি থাকে যেন বললাম যে 1 ডেজ 2 ডেজ 0 ডেজ এরকম থাকে। ওদের অ্যারাউন্ড প্রায় মোর দেন 60% হচ্ছে 0 ডেজ, মানে একদিনও থাকে না, আপনি একদিনও পড়ে থাকছে না। এবং আসলে এটা সম্ভব কিভাবে, প্রচুর পরিমাণে স্ক্যানার্স বসানো আছে, যাচ্ছে স্ক্যান হচ্ছে, সিস্টেম থেকে স্ক্যান করে দেখছে কে কোথায় কাকে স্ক্যান করছে, নোবডি নোজ। এভরিওয়্যার দেয়ার ইজ ক্যামেরা, এভরিওয়্যার দেয়ার ইজ সার্ভেলেন্স, এভরিওয়্যার দেয়ার ইজ সামবডি ইজ ওয়াচিং ইউ। সো এটা যদি হয় আসলে তখন মানুষজন সোজা পথে না হেঁটে উপায় নাই। রাত্রে যে কারণে আমি দেখেছি রাত্রে 11টার সময় আশেপাশে কোনো মানুষজন নাই, কোনো সিগন্যালে কোনো গাড়ি ঘোড়া নাই, তারপরে যখন এটাতে রেড আসছে তখন মানুষ দাঁড়িয়ে আছে, আমরা দাঁড়াইনি। তো আমরা যখন দাঁড়াইনি পিছন তাকিয়ে দেখলাম এক কুকুরকে ধরে টানলেও কুকুর আসছে না। তো আমরা আসলে তখন মনে হয়েছে আসলে আমার সভ্যতার স্ট্যাটাস আসলে কোথায়। মানে সিগন্যালিং সিস্টেমটা হচ্ছে ওইখানে আপনার কোথাও কোথাও কোনো গাড়ি নেই, বাট এটা তো ইলেকট্রনিক সিস্টেম, অটোমেটিক দেখাচ্ছে যে এখন পার হওয়ার আগে এখানে ওই যে পারাপারের আগে লাল বাতি অথবা সাদা বাতি জ্বলে। লাল বাতি যখন জ্বলে কোনো গাড়ি না থাকলেও তারা দাঁড়িয়ে থাকে। এর কালচার তাতে দে আর মানে ইউজ টু উইথ দ্যাট। জাপানের কনজাম্পশন ট্যাক্স টিপিক্যালি 10%। এটা হচ্ছে হলো জাপানের মোটামুটি জিএসটি অর্থাৎ ভিএটির অবস্থা। তো সারা পৃথিবীতে ওই যে আমি একটা বলছিলাম আপনার ফোকাস, আপনার হচ্ছে হলো কাস্টমসের উদ্দেশ্য কি, সেটা হচ্ছিল কন্ট্রিবিউশন অফ ইউর রেভিনিউ, কাস্টমস রেভিনিউ ইন দ্য টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউর ভিতরে কাস্টমসের কন্ট্রিবিউশন কত পার্সেন্ট, দ্যাট ইজ ডিপেন্ডস আপন যে আপনার আসলে কাস্টমসের ইন্টারভেন কত করবেন। যেমন আপনি যদি বলেন যে সিঙ্গাপুর অথবা দুবাইতে ইম্পোর্ট ডিউটি, কাস্টমস ডিউটির উপরে তাদের টোটাল জিডিপির অথবা মানে রেভিনিউর কত পার্সেন্ট, ইট ইজ লেস দ্যান 5% অ্যাকচুয়ালি। এর জন্য দুবাই, সিঙ্গাপুর, পৃথিবীর অন্যান্য জায়গায় কিন্তু কোনো কি আমরা বলি কি ডিউটি ফ্রি কান্ট্রি বলি না। আসলে ওই দেশগুলোর প্যাটার্নটা হচ্ছে ওইগুলো এক্সপোর্ট ইম্পোর্টের একটা হাব হিসাবে ব্যবহার হবে। সুতরাং ওইখানে এনিথিং ফ্রি টু কাম এন্ড ফ্রি টু গো, ঠিক আছে, এভাবেই তারা ডেভেলপ করছে তাদের ইকোনমিতে। জাপানের আমি ভেবেছিলাম যে খুবই কম হবে, পরে দেখলাম যে জাপানের স্টিল স্টিল the import duty contribution is more than 10%, almost 14%. তো আমরা এটা খুব অবাক হয়েছি যে আমাদের যদি হয় 32%, জাপানে তো এখনো 14, তাহলে জাপান তো এখনো ডিউটি হাঙ্গরি। তাহলে তখন যেটা বললো আসলে জাপানের ডিউটি স্ট্রাকচারটা পরে দেখলাম যে একটু ডিফারেন্ট। এরকম যেমন আমার দেশে যে কোনো সফট ড্রিঙ্কস যদি নিয়ে আসি, সফট ড্রিঙ্কস অর এনার্জি ড্রিঙ্কস হোয়াট এভার ইট ইজ, এসএস কোড ফিক্স করে, ডিউটি রেট ফিক্স করে, এবং ডিউটি ভালোই নিয়ে আমরা এটা। বাট জাপানে এটা হচ্ছে any sort of juice or drinks or liquids, the duty rate depends upon the sugar level. মানে এটার ভিতরে সুগার কতটুকু আছে সেটার উপরে, যেটা সুগার যত বেশি ডিউটি তত বেশি। তার মানে তারা বুঝাচ্ছে যে সুগার হোয়াইট পয়জন বেশি ঢুকলে এটাকে ডিসকারেজ করছে। আমরা দেখছি হলো গুডসের কিসের উপরে, কমার্শিয়াল ডেসক্রিপশনের উপরে, তারা হচ্ছে সাবস্টেন্সের উপরে। তো এই কারণে যদি জুস আসে যেটাতে জেনুইনলি সুগারের পরিমাণ কম, এটা ভালো, ওটার জন্য ডিউটি কম, সুগারের পরিমাণ বেশি ডিউটি বেশি। এরকম কিছু জিনিস দেখলাম যে আমাদের সাথে কমপ্লিটলি আলাদা তাদের ডিফারেন্স সিস্টেমটা। জাপানের হাইয়েস্ট ডিউটি কিসের উপরে জানেন? রাইস, চালের উপরে ডিউটি হাইয়েস্ট। কেন? ওই যে সেখানে তাদের একদম প্রি কালচার, তারা তাদের এগ্রিকালচারকে কোনোভাবে পৃথিবীর অন্যান্য দেশের সাথে মেলডাউন হতে দিবে না। এর জন্য কোনো চাল এসে যেন পৃথিবীর অন্যান্য দেশের চাল টাল এসে এখানে যেন ওদের মানে জাপানেরও কিন্তু মানে রাইস কিন্তু ওদের ফুড আইটেম একটা মানে কমন ভেরি
কমন ফুড আইটেম, আমাদের থেকে একটু স্টিকি আমরা যেটা রাইসটা খাই তার তুলনায় একটু আঠালো বেশি, বাট ওয়ান অফ দেয়ার মেইন ফুড আইটেম ইজ রাইস, এবং এই রাইসটা তাদের লোকাল প্রডিউস রাইস অলওয়েজ। ঠিক আছে, আচ্ছা। থার্ড ওয়ান হচ্ছে জাপান। এই যে রেস্ট্রিক্টেড আইটেম গুলো দেখেন, এই যে আমরা বলেছিলাম ফুড, প্ল্যান্টস, এনিম্যাল, ফার্মাসিউটিক্যালস, এবং আরেকটা জিনিস দেখেন, পৃথিবীতে ইভেন চায়নাতে এখনো তাদের ফার্মাসিউটিক্যালস আইটেম কিন্তু খুবই রেস্ট্রিক্টেড। কারণ কি, ওরা এখনো সারা পৃথিবীর এগ্রিকালচার ফার্মাসিউটিক্যালস আইটেমস এর র মেটেরিয়াল চায়না থেকে আসে। বাট চাইনিজ ওন পিপল আর স্টিল তাদের চিকিৎসার কিন্তু মেইন সাবস্টেন্স হচ্ছে তাদের ট্রেডিশনাল চাইনিজ মেডিকেল সিস্টেম। একটা দেশের কালচার এরকম যে ও এখনো ট্রেডিশনাল চাইনিজ ট্রিটমেন্টের উপরেই তাদের ম্যাক্সিমাম লোক ওইটাতে বিলিভ করে, ওইটাই ওরা ফোকাস করে। দ্যাটস ওয়াই কিন্তু দেখেন আমরা চায়নাতে সাধারণত ট্রিটমেন্টের জন্য গিয়েছে এরকম শুনি, খুব বেশি শোনা যায় না। ঠিক আছে, আচ্ছা। এনফোর্সমেন্টের যে বিষয়গুলো বলেছে, আমাদের দেশে এনফোর্সমেন্টটা নানাভাবে হয়। এনফোর্সমেন্ট বলতে কাস্টম অথরিটি আসলে কি কি এনফোর্সমেন্ট করে। এখানে যদি এনফোর্সমেন্টে দেখেন, ওদেরও যেটা এক্সপ্রেস স্ক্যানার আছে, ড্রাগ এক্সপ্লোশনের ডিটেকশন, এবং ডগ স্কোয়াডের মধ্যে ওই জাপানের একটা সিস্টেম দেখলাম, সেটা ছিল ওইখানে কুকুর কিন্তু যেগুলা হয় এদের ভিতরে যারা ধরেন সবচেয়ে ভালো রেজাল্ট করলো, ডিপ্লোমা অথবা ইয়াতে রেজাল্ট সবচেয়ে ভালো হয়, তারা হচ্ছে হলো হাইয়েস্ট ইন্টেলিজেন্স যারা, তারা প্রমোটেড টু দ্য কাস্টমস ডিপার্টমেন্ট। এবং ওইখানে এদের আবার কিন্তু র্যাঙ্ক ট্যাঙ্কও হয়, যেমন নর্মালি মেজর, তারপরে ব্রিগেডিয়ার, এরকম বিভিন্ন ধরনের র্যাঙ্ক করা আছে। এবং এই ডগটার জন্য কোন কোন যে মানুষগুলো এটা পরিচর্যার জন্য থাকবে, তারা সাধারণত ডগের থেকে তার পজিশন নিচে থাকে বাই ডেজিগনেশন। তো এইগুলা করা হয় এমনি যে এর ভিতরে ধরেন রেজাল্ট মোটামুটি করছে, ভালো করে নেই, তখন তাকে হয়তো অন্য আরেকটা স্কোয়াডে দেওয়া হয়। কাস্টমসে না কাজ করে সে হয়তো ধরেন পুলিশ ডিপার্টমেন্ট অথবা ধরেন অন্য কোনো ডিপার্টমেন্ট। কারণ এই এই জিনিসগুলো করেছে এই কারণে, যেমন ডিসেবল পিপল যারা, ওই দেশে একটা কমন জিনিস, ডিসেবল পিপলের সাথে একটা এনিমেলকে মানে অ্যাটাচ করিয়ে দেওয়া হয়। তো এনিমেলটা মোটামুটি মোরললেস অনেক বেশি পরিমাণে ওই পিপলটাকে সাহায্য করে। এছাড়াও ওইসব দেশে মানুষের নর্মালি মানে এনিমেলস এর রাইট অনেক বেশি, এবং এনিমেলস গুলো ভেরি মাচ এডুকেটেড। মানে আমরা যে কোনো শপে গেলে, বড় বড় মানে মলে ঢুকলে দেখবেন যে পেট শপ আলাদা। অর্থাৎ আপনার যেরকম জামা কাপড়ের দোকান আছে, পেটের জামা কাপড়ের দোকান আছে, তার খাবারের দোকান আছে, তার হসপিটাল আছে, তার টেক কেয়ারের জন্য একটা বিশাল ইকোনমি আছে। সো এই কারণে এই এনিমেলসদের এই টার্মস গুলোর কারণে, যেহেতু এই জিনিসটা একটা বড় ইস্যু, সুতরাং এনিমেল প্রোডাক্ট অথবা এনিমেল নর্মালি আনতে পারবেন। জীবন্ত জীবন্ত কোনো এনিমেলস কে আনা জাপানে কি অ্যালাউড হবে নাকি নন অ্যালাউড হবে, কি মনে হয় আপনাদের? নন অ্যালাউড। আচ্ছা, ক্লিয়ারিং প্রসেসে দেখেন ইম্পোর্ট কাস্টমস ডিক্লারেশন। আচ্ছা, এই কাস্টমস ডিক্লারেশন ইম্পোর্টের ক্ষেত্রে ইম্পোর্ট কাস্টমস ডিক্লারেশন যে শব্দটা এখানে এসেছে, ইট ইজ কনসিস্ট অফ টু থিংস অ্যাকচুয়ালি। ওই যে আমি বললাম আমি সার্ভিস দিয়ে আলোচনা করি, লাস্টে কিন্তু এই 20 মিনিটস চালু হয়ে গেছে, অর্থাৎ 10 মিনিটসে এখন আপনার পুরো জাপান কাস্টমস এর ক্লিয়ারিং সিস্টেমটা বলবো। আইজিএম নিয়ে গল্প করছি না, বিল অফ এন্ট্রি নিয়ে গল্প করছি না। দিস আইজিএম এন্ড বিল অফ এন্ট্রি কনসিস্ট অফ ইম্পোর্ট ডিক্লারেশন। ক্লিয়ার? সেকেন্ড ওয়ান, ডকুমেন্ট সাবমিশন। ডকুমেন্ট সাবমিশন বলতে কি বলেছি এখানে, ওই যে সিএনএফ রা কম্পিটিশনে দেখেছেন না, যে এরকম সিএনএফ রা কাস্টমস হাউসে একটা কাস্টমস ডিক্লারেশন দিচ্ছে, দ্যাট ইজ ডকুমেন্ট সাবমিশন। ঠিক আছে, এই ডকুমেন্ট সাবমিশন গুলোকে আপনার ওদের এখানেও ইলেকট্রনিক্যালি দেওয়া হয়, আমাদের এখানেও ইলেকট্রনিক্যালি দেওয়া হয়। ইনফ্যাক্ট ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও, পৃথিবীর সকল দেশেই এটা, কারণ এখন আর ইন্টারনেট ইমেলটা অ্যাক্সেসেবল টু লিমিটেড পিপল এটা বলার কোনো সুযোগ নেই আসলে। ইভেন নেপাল, ভুটান অথবা আফ্রিকা তো ইন্টারনেট ইজ অ্যাভেলেবল। সো এটা ইলেকট্রনিক্যালি দেয়, সারা পৃথিবীতে সব জায়গায় ইলেকট্রনিক্যালি দিচ্ছে। কাস্টমস ইন্সপেকশন,
বলছে মে কন্ডাক্ট, ঠিক আছে, এটা সারা পৃথিবীতে আসলে মে কন্ডাক্ট, আমাদের দেশেও মে কন্ডাক্ট, ঠিক আছে। A level of inspection can be based on factors like goods, importers history, risk assessment. It is common to all. আমার দেশে যা ফিজিক্যাল এক্সামিনেশন হবে, যেমন এটা যদি পানগাঁও হয় তাহলে কি হবে, 100% এক্সামিনেশন, তাই না? আচ্ছা, tariff and tax calculation. Japan Customs calculate applicable custom duties, consumption tax, and any other relevant taxes based on the declaration. If an importer required to pay those charges of the goods can be released. তার মানে টাকা দাও নিয়ে যাও, কি আপনার ডিক্লারেশনের টাকা দেন নিয়ে যান, এবং মোস্ট অফ দ্য কেসেস যেটা এইউর মাধ্যমে হয়, সুতরাং এই জায়গাটাতে তেমন কোনো ধরনের ডিফারেন্স নাই। পেমেন্ট এন্ড রিলিজ, ইম্পোর্টার এজেন্টস, ওই যে এজেন্টস বলতে আসলে কাদেরকে বোঝানো হয়েছে বলেন তো? ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্ট, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। অনলাইন পেমেন্টের মাধ্যমে এটা করে দেওয়া হচ্ছে। পোস্ট ক্লিয়ারেন্স অডিট, তার মানে পোস্ট ক্লিয়ারেন্স অডিট বলতে কি বুঝিয়েছি, ওই যে বললাম আমাদের কি কি সম্ভাবনা আছে, সামনে পোস্ট অডিট হবে এই সেই, তার মানে আপনি গুডস নিয়ে যাবেন, গুডস নেওয়ার পর একটা নির্দিষ্ট সময়ের পরে আপনার এই টোটাল ইম্পোর্ট টিম্পোর্ট গুলোকে আমরা পোস্ট ক্লিয়ারেন্স, মাল আগে চলে যাবে, ইন্সপেকশন অথবা অডিট এটা পরে করবো, দ্যাট ইজ কল্ড পোস্ট ক্লিয়ারেন্স অডিট, রাইট? জাপানে এই ফ্যাসিলিটিস আছে, আমরাও চালু করছি। তারপরে এই টার্মসটা এখানেও আসছে, ফ্যাসিলিটিস ক্লিয়ারিং প্রসেসে কি বলেছে, জাপানে কি কি আছে, ইলেকট্রনিক কাস্টমস ক্লিয়ারেন্স সিস্টেমস, প্রি অ্যারাইভাল প্রসেস। আচ্ছা, প্রি অ্যারাইভাল প্রসেসিং অফ ডকুমেন্টস এইটা কি, তার সুন্দর কথা। আমি একটা কথা বলেছি যে সেটা হচ্ছে যে আপনার ডকুমেন্টস কোন কি দিয়ে আসবে, এয়ারে, এখন সিতে আগে আসে না এয়ারে আগে আসে, এয়ারে আগে আসে, ভেরিফাই। তাহলে আপনি ডকুমেন্টস কখন পাচ্ছেন, ওইখানে সাংহাই থেকে ছাড়া পরে তো এক্সপোর্টার মোটামুটি কনফার্ম হয়ে পাঠিয়ে দিয়েছে, এটা দুদিনের ভিতরে আপনার ব্যাংকের কাছে চলে আসছে। ব্যাংক এখন আপনাকে গুডস হয়তো রিলিজ দিচ্ছে না, কেন দিচ্ছে না, আপনার কাছে আইজিএম তো নাই, এখনো গুডস আসে নাই। বাট পৃথিবীতে এখন যে জিনিসটা বলছে যে আপনি গুডস আসার আগেই প্রি অ্যারাইভাল প্রসেস অনুযায়ী আপনি বেশ কিছু ডিক্লারেশন অথবা প্রসেসিং এর জন্য ডকুমেন্টস ডিক্লারেশন আগেই দিয়ে দিতে পারবেন। কেন? এতে কাজ আগিয়ে থাকে। আপনি তাহলে কি করলেন, আপনার বেসড অন ইউর প্যাকিং লিস্ট এন্ড বিএল অনুযায়ী আপনি প্রি অ্যারাইভালের জন্য ডকুমেন্টস আগে ডিক্লারেশন করবেন। তখন আসলে ফাইনালি একটা জিনিস সাবমিটেড বাকি থাকবে, বুঝতে নিতে হবে। যতই আগে প্রসেস করি ফাইনালি বুঝতে নেওয়া লাগবে, তো বুঝতে ফিজিক্যালি যখন না আসে তখন পর্যন্ত নেওয়া যাবে না। সুতরাং যতই জিরো করি, এটা মাইনাস করার কোনো সুযোগ নেই। আলটিমেট ডেস্টিনেশন জিরো পর্যন্ত যাওয়া যাবে, জিরো ডেতে -1 ডে করা যাবে না, সমুদ্র থেকে নিয়ে গেলাম, ওইটা তো আর করা যাবে না। তো যেটা বলছিলাম, ফাইনালি যেটা বাকি থাকবে, আইজিএম আসবে, আইজিএম ডিক্লারেশন হবে, নিয়ে যাবে, দ্যাট ইজ কল্ড প্রি অ্যারাইভাল ডিক্লারেশন, ঠিক আছে। তারপরে এইউ সিস্টেমের কথা বলছি, জাপানের যেটা অনেক আগের থেকে আছে, আমরাও চালু করছি। অ্যাডভান্স রুলিং, এটা নিয়ে আমার মনে হয় পুরো প্রেজেন্টেশনে বলিনি। অ্যাডভান্স রুলিং ইজ সামথিং লাইক যে ঝগড়াঝাটি যা করবো আগে করবো, আগেই বলবো যে ভাই আমি কাস্টমস এর কাছে, এনবিআর এর কাছে আমাদের এই অ্যাডভান্স রুলিং চালু হয়েছে, আমি কি আনবো সেটা স্যাম্পল দেখে বলবো, যে আনার পরে বলবেন এইটা না ওইটা, ছাগল না ভেড়া বলার সুযোগ নাই। আনার আগে দিলেন জমা, যে আপনারা এক্সামিন করে বলেন এটা ছাগল নাকি ভেড়া। আপনি অ্যাডভান্স রুল দিয়ে দিল যে এনবিআর এটা ক্লাসিফাই করে, অ্যাডভান্স রুল বেসিক্যালি ক্লাসিফিকেশনসটা ফিক্স করে, মানে আইডেন্টিফাই করে দেওয়া। এইচএস কোড যেটা আছে এটা আইডেন্টিফাই করে দেওয়া। তো এইচএস কোড আইডেন্টিফাই করার জন্য এনবিআর যখন আবেদন করে, এনবিআর এটাকে এক্সামিন করে বললো হ্যাঁ দিস ইজ classified under these sections and the HS code will be this one and applicable DT rate will be this. এটার সাথে যদি আপনার যে জিনিস নিয়ে আসছেন সেটা হুবহু মিল থাকে, তাহলে নরমালি আমাদের রাইট নাও এট দিস মোমেন্ট আমাদের দেশে অ্যাডভান্স রুলিং এর মেয়াদ হচ্ছে 6 মাস। যে কোনো অ্যাডভান্স রুলিং যদি দেয় 6 মাস পর্যন্ত এই অ্যাডভান্স রুলিং এর এইচএস কোড বহাল থাকবে। 6 মাস পরে কি হবে, অটোমেটিক বাতিল হবে। বাতিল হবে বলে না, বলে যে আমি ইনডিফিনিট টাইমের জন্য যেটা মেনে নিব, তা তো হয় না। কারণ আপনি এটা বলতে বলতে আস্তে আস্তে কি করবেন, আরেকটা সাবস্টেন্স আরেকটা ক্রাইটেরিয়া বাড়াবেন খুব স্বাভাবিকভাবে, যে এইগুলো তো আছে, আরেকটা ইনস্টেন্স দেখা যায় এটার সাথে যোগ হতে থাকে।
তো নর্মালি 6 মাসের পরে ন্যূনতম অ্যাডভান্স রুলিং এর যে জিনিস আনছে সেটাকে একবার হলো ফিজিক্যাল এক্সামিন করে, আবার ফিজিক্যাল এক্সামিন করে যদি দেখে যে না অ্যাডভান্স রুলিং এর যে ডেসক্রিপশন দেওয়া আছে তার সাথে হুবহু মিল আছে, ওকে এই এইচএস করেই যাচ্ছে। আদারওয়াইজ নর্মালি এই 6 মাসের ভিতরে নর্মালি নিয়ম হচ্ছে আর ফিজিক্যাল এক্সামিনেশন আর টেস্ট আর ক্লাসিফিকেশন নিয়ে তাকে কোনো বদার না করা। ক্লিয়ার? এটাকে বলে, এই জাপানের অ্যাডভান্স রুলিং আছে, আমাদেরও অ্যাডভান্স রুলিং আছে। এখন দেখেন যা বলছি জাপানেও আছে আমাদেরও আছে, তাহলে জাপানের কাস্টমসের এই অবস্থা আমাদের কাস্টমসের এই অবস্থা কেন? বিকজ মোস্ট অফ দ্য কেসেস this process has been introduced most of the cases by Japan. That is Japan customs. Thank you. Thank you, sir, for this comprehensive presentation. Dear audience, the question and answer session starts now. If you have any question, please feel free to ask. আসসালামু আলাইকুম, আমি কাজী মনির হোসেন। আমার প্রশ্নটা হলো, জাপানের কাস্টমসে ওখানে যে ডগস্কোয়ারের একটা ভূমিকা করা হয়েছে ইন্সপেকশনের ক্ষেত্রে, ডগস্কোয়ার আসলে কোন ধরনের ইন্সপেকশন গুলো করে? Most of the cases it is regarding the illicit drugs. এবং এটার কিছু লাইভ ডেমনস্ট্রেশন আমাদেরকে দেখিয়েছিল, যেমন একটা ড্রাগসের মেথাফেটামিনের মানে এই মেথাফেটামিন প্রবলেম শুধু আমাদের না, ওদেরও দেখলাম ম্যাক্সিমাম প্রবলেম উইথ দ্য মেথাফেটামিন। ঠিক আছে, বিশ্বের একটু কোশ্চেন আছে, সেটা হলো বিশ্বের সবচেয়ে দক্ষ এবং হিংস্র প্রজাতির কুকুর বাংলাদেশে, বিশেষ করে তার মধ্যে সরাই, তাহলে কি আমাদের এগুলিকে ট্রেন আপ করা যায় কি? ইউ ক্যান ট্রাই, না, এটা এটা আমার you and we can try. Still we have a dog squad in our special forces divisions, but the outcomes are not that much satisfactory, because how we can measure the performance of the dog squad. আমার এয়ারপোর্টে এখন পর্যন্ত ডগ স্কোয়াড দ্বারা নাম্বার অফ কেস ডিটেকশন, আমার কি কোথাও পাবলিকলি এখন পর্যন্ত ডু ইউ হ্যাভ এনি সর্ট অফ ইনফরমেশন আর পাবলিশ ডকুমেন্টস ইন আওয়ার এনিওয়্যার যে আমার ডগ স্কোয়াড দিয়ে এতগুলা কেস ডিটেক্ট করা হয়েছে, দিস আর দ্য আউটকামস? আছে? নাই। সো দ্যাট, আর আপনি যেটা বলছেন হিংস্র এবং ইয়া সরাইল, এগুলা হচ্ছে আমাদের নিজেদের কথা। এই কোনো কারণে হয়তো ব্রিটিশ কোনো প্রজাতি আসছিল যেটার সাথে আসলে ব্রাউন বেয়ারের ওই জিনিসটা ক্রসবিট করে। এটা পৃথিবীর সবচেয়ে হিংস্র অথবা সবচেয়ে উন্নত প্রজাতির কিছু, এরকম কোনো সাইন্টিফিক ডকুমেন্টস, এরকম অনেক কিছু আমরা বলি আমরা পৃথিবীর উন্নত, আসলে পৃথিবীর কোনো কিছুতে মনে হয় না আমরা খুব বেশি উন্নত হবো, কারণ আমাদের ইতিহাসও বলে আমরা যে খুব বেশি পরিমাণে ইকোনমিক্যালি খুব শ্রেষ্ঠ অবস্থায় ছিলাম পৃথিবীর কোনো সময়, হিস্ট্রি অফ আওয়ার টার্মস। এটা না, আসলে ভারত বলতে কিন্তু এই বঙ্গদেশকে বোঝানো হয় না, এটা হলো অববাহিকার দেশে ওইখানে যারা বিতাড়িত থাকতো, নিম্নজাতের থাকতো, তারা এসে এখানে এই নিম্নভূমিতে যেখানে বন্য অববাহিকা ছিল এখানে এসে বাস শুরু করছে অনার্যরা। ঠিক আছে, নিজেদের ইতিহাসকে সত্য জানা ভালো, অতিরঞ্জিত জেনে ভুল জানা ভালো। আচ্ছা, এই যে আমি যেটা একটু আগে শাস্ত্রের যেটা কথা ইকোনমির উদাহরণ দিলাম, এটা আমি বেসিক্যালি জেনেছি হচ্ছে আমাদের ডক্টর আকবর আলী খান স্যারের অর্থ এবং অর্থনীতি বিষয়ক একটা বই আছে খুব বিখ্যাত, ওইখানে উনি খুব সুন্দর করে একটা আর্টিকেল লিখেছিলেন এটা নিয়ে, আপনারা সুযোগ পেলে পড়েন। আমার কাছে মনে হচ্ছে যে আসলে আমরা সবসময় সুদিং কথা শুনতে পছন্দ করি, সুদিং কথা বলা, সুগার কোটেড কথা বলা সহজ, কিন্তু এতে হয় কি আপনার সত্যটা জানতে পারলেন না। ভারতবর্ষ বললে তো আমরা সবাই বলে, কিন্তু এখন সেই ভারতবর্ষ কি দিল্লি শাসিত ভারতবর্ষের সাথে আসলে বঙ্গ পদাতিকায় যে আমরা যারা ছিলাম তাদেরকে মিলিয়ে যদি একসাথে ইতিহাস করেন, সেটা রং হিস্ট্রি হবে আসলে। ওইখানে
ওই উনাদের প্রেরিত মুর্শিদাবাদ অথবা অন্যান্য জায়গায় উনাদের এই বংশধরদের ওই কাউন্টকে সেভ করার জন্য তখন আত্মীয় স্বজনকে বিভিন্ন দূরে দূরে জায়গায় কি করতো, বিদ্যুৎ থাকানোর জন্য ওইখানে সুবেদার বানিয়ে দিত, ওইখানে পাঠিয়ে দিত দূরে দূরে। আমাদের এখানে ম্যাক্সিমাম মুর্শিদাবাদ থেকেই শাসন হতো এখানে। ওকে, we have one more question. আমার কোশ্চেন হচ্ছে, আপনি তো জাপান কাস্টমসের কথা বলেন, লোকাল মানে আমাদের দেশের কাস্টমসে আমরা যখন কোনো মেশিনের রিপোর্ট করি, এই মেশিনের একটা মেশিনের কিন্তু ভেঙে ভেঙে কিভাবে অ্যাসেসমেন্ট করা হয়, আমরা এটা নিয়ে খুব প্রবলেম করছি একটা ইস্যু। থ্যাংক ইউ। আমি এটা খুব প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। সেটা হচ্ছে হলো আমাদের দেশে মেশিনারিজের নাম্বার ওয়ান প্রবলেম হচ্ছে হলো, আমার আইপিওতে কি বলছে, পুরোনো মেশিন আনা নিষিদ্ধ। আমাদের দেশে 50% ইম্পোর্টেড মেশিনারিজ আর ওল্ড মেশিনারিজ। সত্য বলেন আর মিথ্যা বলেন? সত্য বলেন আর মিথ্যা বলেন? মেশিনারিজের চায়না থেকে আনেন, ওল্ড মেশিনারিজ নিয়ে আসেন। সো দ্যাট ওল্ড মেশিনারিজ আমার আমদানি নিষিদ্ধ আইটেম, আইদার আইপিও ঠিক করেন আর নলে আইপিও মানেন, দুটার একটা। প্র্যাকটিক্যালি ওল্ড মেশিনারিজ ইম্পোর্ট আমদানি নিষিদ্ধ করে দাও, ইট ইজ প্র্যাকটিক্যালি নট অ্যাপ্লিকেবল ফর আস, বিকজ আমার দেশে এখন এসএমই সেক্টর অথবা মিডিয়াম স্কেল সেক্টরে যে ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ করছে, সেখানে যদি আমি একদম চায়নার কিছু অন্তত কিছুটা পুরো মেশিন টেশিন আনতে না দিই, তাহলে আসলে ডেভেলপই করবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে হলো কিছু কাস্টমাইজ মেশিন আছে, কাস্টমাইজ মেশিন যখনই হয় তাহলে ওইখানে কি করতে হয়, প্রোডাকশন রান করে দেখতে হয় ইট ইজ ওয়ার্কিং অর নট। যখন ওয়ার্কিং অর নট টেস্ট করতে যান তখন কি এটা ব্র্যান্ড নিউ থাকছে না একটু পুরান হয়ে যাচ্ছে। থার্ড ওয়ান ইজ কাস্টমাইজ মেশিনের কি ম্যানুয়াল থাকে না থাকে না। আমাদের দেশে বলা আছে যে কোনো মেশিনারিজ এর ক্ষেত্রে আপনাকে ম্যানুয়াল দিতে হবে। তা এখন ম্যানুয়াল ছাড়া তো আমার বুঝার উপায় নাই যে এটা আসলে কি কি দিয়ে বানায়, এটা মানুষ কাটে না ঘোড়া কাটে না কি করে এই মেশিন দিয়ে, কাগজ কাটে। অধিকাংশ ক্ষেত্রেই সবই থাকে, ম্যানুয়াল থাকে না। বললে কি হয়, ফাইনালি আমরা বললে কম্পিউটার ভাই আপনারটাও বাঁচুক আমারটাও বাঁচুক, মাল নিয়ে যান, একটা ম্যানুয়াল বানিয়ে দেন অন্তত। ট্রু অর রং, দিস আর দ্য প্রবলেমস অ্যাকচুয়ালি। ঠিক আছে, সো আমার কাছে যেটা মনে হয় আমরা এই সিস্টেম গুলোকে যত বেশি প্র্যাকটিক্যালিটির সাথে মিলাতে পারবো, ওই যে বললাম যে একদম আমদানি নিষিদ্ধ না বলে আমার মনে হয় প্র্যাকটিক্যালি পলিসি গুলো করা উচিত। আইপিও যারা করছেন তারা ওই কমার্স মিনিস্ট্রি বসে আছেন, সে কিন্তু ফিল্ডে নাই, আর ফিল্ডে যারা আছেন তাদের মতামতটা আইপিওতে যাচ্ছে। দ্যাটস দ্য প্রবলেম, কোঅর্ডিনেশন প্রবলেম হিয়ার, নাথিং এলস। আমার অ্যাডভান্স আমার প্রচুর কেমিক্যাল সেক্ষেত্রে টেস্টের তো খুব ভয়াবহ অবস্থা, কোড ড্যামেজ দিতে দিতে আমার অবস্থা। অ্যাডভান্স এটাকে বোর্ডের কাছ থেকে নিতে হবে না সংশ্লিষ্ট অ্যাডভান্স রুলিং এর জন্য সাধারণত বোর্ডের কাছ থেকেই অ্যাডভান্স রুলিং সবসময় নিতে হয়, বাট যে জিনিসের সাথে কোনো ধরনের ইন্সপেকশন ইজ রিলেটেড, বিকজ আমি কেমিক্যালের ক্ষেত্রে অ্যাডভান্স রুলিং নিব, কেমিক্যাল ইজ সামথিং লাইক আপনি কি ওখানে প্রেজেন্ট করছেন সেটা স্যাম্পল তো নাই এখানে, তাই না? সো দিস পার্টিকুলার থিংস আপনি যতবার নিয়ে আসবেন ততবারই আপনাকে কেমিক্যাল টেস্ট করতে হবে। ইট ইজ ইফ ইট ইজ রিলেটেড উইথ দ্য হিউম্যান কনজাম্পশনস রিলেটেড যদি কোনো কিছু হয়, সুতরাং এই হিউম্যান কনজাম্পশনের সেফটি সিকিউরিটি অথবা হ্যাজার্ডাসনেসটা দেখার জন্য এখন আমার দেশে এটা কেন বারবার দেখতে হয়, বিকজ অনিয়মের শাস্তিটা ক্যাপিটাল শাস্তি না আমাদের দেশে। ওদের দেশে যদি হইতো তাহলে গুলি করে মেরে ফেলতো ওই ফুড অ্যাডাল্টারেশন করলে। পৃথিবীর অধিকাংশ উন্নত দেশে ফুড অ্যাডাল্টারেশনের শাস্তি হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট, খাদ্যে ভেজাল করা ক্যাপিটাল পানিশমেন্ট, গুলি করে মেরে ফেলবে। ঠিক আছে, আমাদের দেশে সবচেয়ে বেশি পরিমাণে কমনলি অ্যাকসেপ্টেড ক্রাইম হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন, যে নিজে ভেজাল করে নিজেও ভেজালটা কিনে খায়। ঠিক আছে, তো আমার দেশের এই কেমিক্যাল মানে টেস্টের যে কথা বলছেন, আমরা তো আসলে গিয়েছিলাম ওই কারণে যে টেস্ট গুলোকে কত পৃথিবীর অন্যান্য জায়গায় টেস্ট আছে, বাট টেস্ট নামে আমাদের দেশে যে হয়রানি আছে পৃথিবীর দেশে ওই হয়রানিটা নেই। আপনার ফর দ্যাট পয়েন্ট অফ ভিউতে এখানে আমাদের কাজ করার সুযোগ আছে। থ্যাংক ইউ। মানে এই জিনিসটা নিলে আসলে আপনি প্রতিবার যেটা আপনি বলছেন আপনার কাছে আছে আর এক্সপোর্টার যে ওইটাই আপনাকে পাঠাচ্ছে, হু উইল গ্যারান্টি দিস ওয়ান? দিস ইজ নট সামথিং লাইক যে আপনি কি করছেন, একটা গাড়ি আনছেন যে গাড়ির পিছনে এরকম একটা সাইন মনিটর লাগানো আছে, তো এটা কি নর্মাল গাড়ি হবে না স্পেশাল ভেহিকেল হবে? এগুলোর ক্ষেত্রে অ্যাডভান্স রুলিং কাজ করে। আপনি কোনো একটা মানে জিনিস নিয়ে আসছেন যেটা অ্যাজ ওয়েল এজ দুইটা জিনিসের, যেমন হচ্ছে আমাদের কুলিং সিস্টেম, যে এখন
60,000 টাকার এসি না হয় আপনার দেখুন 15,000 টাকার গরিবের এসি বের হয়েছে। এখন এটা কি এসিতে যাবে নাকি কুলারে যাবে? দিস আর অ্যাকচুয়ালি দ্য টার্মস ফর অ্যাডভান্স প্রোডাক্ট, নট রিলেটেড উইথ যে কেমিক্যালের জন্য আপনাকে, কারণ আপনি কেমিক্যাল যেটা স্যাম্পল দিলেন ওইটা যে স্যাম্পল আসছে, হু উইল গ্যারান্টি দিস ওয়ান? আপনাকে কে এনশিওর করবে যে আপনার কাছে যে কেমিক্যাল দিয়েছেন এক্সপোর্টার ওই কেমিক্যাল এবার পাঠিয়েছে? So these things, if anything, related with health hazardous things এর সাথে জড়িত, মানুষের সেফটির সাথে জড়িত, সেই জিনিসগুলো কেমিক্যাল টেস্ট হোক, সেটা আপনার আমার জন্য ভালো, বিকজ আপনি ভালো ইম্পোর্টার, কিন্তু আপনি যখন এটা অ্যাডভান্স রুলিং এর মতো একটা জিনিস দিয়ে প্রসেস করবেন, তাহলে আপনার এই চান্সটা তো আরেকজন দুষ্ট নিতে পারে। সেই দুষ্টর জিনিস তো আপনার ছেলে মেয়ে পরিবার কনজিউম করতে পারে। আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, আমরা যখন ফুল মেশিনারি আনতে যাই তখন কিন্তু আমরা 1% ডিগ্রিতে বা এইচএস করে আসতে পারি, বাট আমি যখন পার্টস আনতে যাই মেশিনারি পার্টস বা টুলস এগুলো আবার পাই না। আমার তো এটা মেশিনারি পার্ট, মেশিনারির সাথে 10% পাস অ্যালাউড ফর দ্য ফার্স্ট টাইম, পরবর্তীতে ফার্স্ট পার্টস আলাদা এইচএস কোড করা আছে, ক্লাসিফিকেশন আছে, ইন্টারন্যাশনাল প্র্যাকটিস অনুযায়ী ফার্স্ট পার্টস হিসেবে আসবে, মেশিন হিসেবে আসবে। তবে মেশিনের সাথে কতটুকু পার্টস অ্যালাউড? আমাদের দেশে 10% পার্টস অ্যালাউড। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাকচুয়ালি এটা কথা বলি, এই যে 10% অ্যালাউড, এটা যদি ওয়ান টাইম 5% নিয়ে আসে, আমার মনে হয় নেক্সট টাইম আর দরকার হবে। কারণ আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বলি, আরেকটা এক্সপেরিয়েন্স আছে যেটা হচ্ছে আমরা টেলিভিশনের একটা অ্যাসেম্বলি লাইন বসাতে গেছি, ঠিক আছে, বড় বড় মেশিন লাগে না, অ্যাসেম্বলি লাইনের জন্য বা ছোট ছোট কিছু টুলস আছে, এগুলো কিন্তু আমাকে মেশিনারি হিসেবে ডিক্লেয়ার করতে দেয় না। হ্যাঁ, প্রবলেম হচ্ছে কি, আমরা অনেক সময় এই অফিসারদের অভ্যাস খারাপ করি। কেন? আমি দেখা যায় প্রথমবার আনছি, স্পেয়ার পার্ট বা রিপেয়ারিং মেইনটেনেন্সের জন্য আনি, তখনও আমি বলি এটা আমার এই প্রবলেমটা হচ্ছে আসলে বলতে নেই। আমাদের মেশিনারি যে তাহলে সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্র্যাকটিস নিয়ে এখানে আমরা কথা বলি। প্র্যাকটিস ইজ সামথিং বেসড অন দ্যাট পার্টিকুলার ম্যান অ্যাজ ওয়েল অ্যাজ ইউর ম্যান। এই দুইজন মানুষ কোন পরিস্থিতিতে কি নিয়ে কি টার্মসে কি করেছেন সেটা একমাত্র সৃষ্টিকর্তা এবং আপনি ছাড়া কেউ জানেন না, এবং এটা দায়ভারও সৃষ্টিকর্তা এবং উনারই। ঠিক আছে, সুতরাং এইটা নিয়ে আমরা এখানে কথা বলবো না, আমরা কথা বলবো বাই বুক প্রসেসে কি আছে। This is the last question. সার্ভিস ইম্পোর্টের ক্ষেত্রে নরমালি আমরা প্রোডাক্ট বিশ্লেষণ ইম্পোর্টের কথা বললাম, সার্ভিস ইম্পোর্টের ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগই বাংলাদেশে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট একটু প্রবলেমও করে। যেমন আমি যদি ইন্ডিয়া থেকে কোনো মিশনারি আনি, ওইটা মিশনারির প্রাইসটা তো আলাদা, ইনস্টলেশনের প্রাইস হচ্ছে সার্ভিস। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ওরা একবারে পেমেন্টটা দিয়ে নেয় মাত্র, কিন্তু পরবর্তীতে সার্ভিসের পেমেন্টটা নিয়ে যদি শুরুতে সার্ভিসটা ওইভাবে পাওয়া যায়, বিশেষ করে ইন্ডিয়ান আর চাইনিজরা এই প্রবলেমটা করে। সেই ক্ষেত্রে কাস্টমস থেকে এইটার প্রবলেমটা সলভ করার বা ওয়ে আউট কি থাকে আর বা ক্লেম করার ওয়ে আউট। এভরিথিং ইজ ক্লিয়ার অ্যাকচুয়ালি, এখানে ক্লিয়ার প্রসেস গুলো, মানে এই যে প্রবলেম গুলো বললেন, আমার মানব সভ্যতার ইতিহাসের হিস্ট্রিতে এটা এত কমন এবং এত ওল্ড একটা টার্ম, এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। প্রবলেম হচ্ছে আমার জানার অজ্ঞতা এবং পার্টিকুলারলি যার কাছে যাচ্ছি তার ইন্টেনশন, এই এই জায়গায় প্রবলেম হচ্ছে। এটাকে বলে কমিশন, আপনি যেটা বলছেন কমিশন। তো ইফ এনিথিং ইউ ইম্পোর্ট থ্রু কমিশনিং অন দ্য টার্মস অফ কমিশন, দ্যাট ইজ মিনস আপনি জিনিসটা পাঠাবেন অ্যাজ ওয়েল এজ এসে আপনি ইনস্টল করে দিবেন। সো দ্যাট পার্টিকুলার কমিশনিং টার্ম ইজ ইনক্লুডেড ইন দ্য ইম্পোর্ট ভ্যালু। এখন ইম্পোর্ট ভ্যালুতে তো সেটা আলাদা করে ইনস্টলেশন চার্জ আলাদা করে দেখাবে না, স্বতন্ত্র যদি হয় যে আলাদা করে দেখায় তাহলে ওটুক সার্ভিস ইম্পোর্টেশন হবে, আর যদি না হয় তাহলে গুডস যখন আনবেন তখনই তো আসলে কমিশন চার্জটাও আপনাকে পাঠিয়ে দিতে হচ্ছে নরমালি। এখন যদি হয় যে না গুডস আলাদা আনবেন, কমিশন চার্জের আপনার ইনস্টলেশন চার্জ আলাদা করলেন টার্মসে, এবং এলসি তে টার্মস গুলো এরকম আলাদা করা আছে, ইন দ্যাট কেস পার্টিকুলারলি আমার সার্ভিস ইম্পোর্টেশনের সময় বিল অফ এন্ট্রি অথবা নর্মালি অ্যাসেসমেন্ট অর এনিথিং কখন হয়, যখন ট্রেসেবল হয়। নর্মালি তো চায়না থেকে ইঞ্জিনিয়ার যখন চলে আসছে সে যে কি করবে এটা তো বলে না, চলে আসছে। সো ইট ইজ ডিউরিং দ্য পেমেন্ট অফ টাইম, পেমেন্ট যখন ব্যাংকে করতে যাচ্ছেন চায়নাতে, কেন পাঠাবেন টাকা?
যে আমি ইনস্টলেশন করছি, কোথা থেকে করছি, এএনসির এগেইনস্ট এখান থেকে করছি, দেন ওই পার্টিকুলার টার্মসটুকু আপনার সার্ভিস ইম্পোর্টেশন হবে। বাট এটা যদি টোটাল আপনার ওএলসির মধ্যে ইনস্টলেশন চার্জ সহ টোটালটাই দেওয়া থাকে, সুতরাং আপনার যখন ফাইনাল গুডসটা অ্যাসেস হচ্ছে, অ্যাসেসটা রিলিজ হচ্ছে, তখন এটা আসলে এই টাকা চলে যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে তো সার্ভিস ইম্পোর্টেশনটা, যদিও সার্ভিসটা এখনো আসতে নাই, কিন্তু আসলে সার্ভিস ইম্পোর্টেশন হয়ে গেল এখন তখনই। আপনার আপনার কাস্টমস এর এখানে কোনো, আপনার সাথে আপনার এক্সপোর্টার ইম্পোর্টারের রিলেশন, এখানে কাস্টমস কি করবে? আপনাকে ইনস্টলেশনের জন্য, কমিশনিং এর জন্য ইনস্টল করে দিবে বলছে, কারণ আপনার এক্সপোর্টার আর আপনার ইম্পোর্টারের ভিতরে, ভাই আপনার বউজামের ভিতরে কি কথা হয়েছে এটা নিয়ে আমার কি করার আছে? কাস্টমস ইজ নোবডি হিয়ার। Okay, so May I now request our honorable treasurer, Mr. Abdul Mukim Bakori FCMA, to hand over praise and souvenir to the reserve person. আর কোনো কোশ্চেন নাই তো? আইসিএমএ এরপরে একটা রেক দিলে ভালো হতো, কারণ এইগুলা গিয়ে জমতে জমতে এখন তো মানে দুটো আলমারি লাগবে আলাদা। গিফট আছে। অনেক বছর ধরে কিন্তু পাশে চাদর কিনি না। Now I extend a warm invitation to our esteemed treasurer, Mr. Abdul Mukim Bakori FCMA, to deliver the vote of thanks. মোটামুটি ইন্টারেক্টিভ দিয়েছি। জি, আসসালামু আলাইকুম। আমি জানি আমরা সবাই ক্লান্ত, রাত তো প্রায় 11টার কাছাকাছি চলে গেছে, সবাই চলে যেতে চাবে, এটাই স্বাভাবিক, অনেকে চলেও গেছে। তাই আমি প্রথম ধন্যবাদ দেই আপনাদের, যারা আমাদের অনেক পার্টিসিপেশন আজকে হয়েছে। আজকে অবশ্য আমরা একটু কনফিউশনে ছিলাম যে অবরোধ কি আজকে আবার 6টার সময় পরে কিনা, রাস্তায় ব্যারিকেড হয় কিনা, যার জন্য আমাদের পার্টিসিপেশন অনেকেই কিন্তু জুমে পার্টিসিপেট করেছে। তা আমি সবাইকে ধন্যবাদ দেওয়ার আগে এখানে একটা কথা শুধু বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা এখানে কাস্টম প্রসিডিওর নিয়ে আলাপ করতে আসছি। স্বাভাবিক, আমরা পুঁথিগত বিদ্যাটাকেই বেশি প্রাধান্য দিয়েছি। আর বাস্তব ক্ষেত্রে আমাদের যে সমস্যা, সেটা শুধু কাস্টম না, সেটা আমাদের প্রতিটা ক্ষেত্রেই আমরা কিছু অনৈতিক, অব্যবস্থাপনা অথবা কিছু লিমিটেশনের মধ্যে পড়ি। সেই জিনিসটা হয়তো অনেকটা আমরা আজকে স্যাটিসফাই করতে পারি নাই। যেহেতু উনি সরকারি চাকরি করে, উনি তো হয়তো এইভাবে ক্লিয়ারলি বলবে না। তবে এই বাস্তবতাকে মেনেই কিন্তু আমাদেরকে চলতে হয়, আমরা চলবো। আমাদের যে মূল লার্নিংটা ছিল সেটা হচ্ছে কাস্টম ক্লিয়ারেন্স। অবশ্যই আমরা জাপানের বেস্ট প্র্যাকটিসটাই আমরা এখানে দেখেছি। এখানে যে প্র্যাকটিসটা আমরা দেখেছি সেটা অবশ্যই ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। হ্যাঁ, এই এই ধারণাটাই আমরা এখানে আমরা আজকে নিলাম। আর যারা আমরা কাস্টমের সাথে জড়িত, কাস্টম ক্লিয়ারেন্সের সাথে জড়িত, তারা অবশ্যই জানি যে আমরা কিভাবে আসলে এই পদ্ধতির সাথে কাজ করি, কিভাবে করতে হয়। এটা আসলে পুরাটাই যে ইম্পোর্টার করে তা না, এটার সাথে অনেকগুলো পার্টি জড়িত, তারাই কিন্তু কাজগুলো করে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে, যেহেতু আপনি জানেন যে আমাদের কমিশনার সাহেব, জয়েন্ট কমিশনার, উনি কিন্তু ওনার যদি কোয়ালিটি অফ দ্য প্রেজেন্টেশন দেখেন তাহলে কিন্তু খুব সুন্দর ছিল। আমার কাছে মনে হয়েছে যে উনি অনেক সময় দিয়েছেন এই কাজের জন্য। আপনারা ইন্ট্রোডাক্টরি সেশনে আমাদের যিনি ভাইস প্রেসিডেন্ট আপনার সেমিনার এন্ড কনফারেন্স কমিটি, মাকসুদুর রহমান, উনিও কিন্তু বলেছেন যে উনি আমাদেরকে ভ্যাটে কিন্তু অনেকগুলো ক্ষেত্রে উনি আমাদেরকে অনেক দিন ধরেই আমাদের ওনার নলেজটা উনি ডিসিমিনেট করেন, এই জন্য ওনাকে ধন্যবাদ। আজকে আমাদের অনুষ্ঠানের প্রেসিডেন্ট সাহেবও নাই, আমাদের সেমিনার এন্ড কনফারেন্স কমিটির ভাইস চেয়ারম্যান আজকে আমাদের সাথে ছিলেন, ওনাকে ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, এবং যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছে তাদেরকেও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Dear audience, please collect your